আমাদের বাংলার একজন অত্যন্ত বড় আইকন ছোটবেলায় যৌন হেনস্থা ফেস করেছিলেন এবং তার জন্য তার স্কুলে পড়া হয়নি এবং ভবিষ্যৎ পরে তিনি তার জীবনীতে সেটা লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। একজন কোনো পুরুষ যিনি হয়তো আমাদের এই যে সমস্ত মাপকাঠিগুলো রয়েছে সেই জায়গায় নিজেকে খাপ খাওয়াতে পারছেন না বা চাইছেন না, হয়তো খুব সচেতনভাবেই চাইছেন না, তাকে যদি সামাজিক হেনস্থা যারা করছেন তাতে যারা সরাসরি হয়তো যোগ দিতে ইচ্ছুক নন তারাও যোগ দিতে বাধ্য হচ্ছেন নিজেদের পৌরুষকে ভ্যালিডেট করবার জন্য। যে প্রত্যেকটি ট্রাকারের সাথে একজন খালাসি থাকেন, কিন্তু তাকে অনেক কিছু করতে হয়, রান্না বান্না করে দিতে হয় ড্রাইভারের জন্য, ফুড ফরমাস খেতে দিতে হয় এবং তার সাথে যেটা দেখা গেল যৌন পরিষেবাটাও দিতে হয়। আমি গেঞ্জি পরে যখন আমার হাফ প্যান্ট পরে বেরিয়েও যেতে পারি, রাস্তায় ঘুরে বেড়াতে পারি, খালি গায়ে থাকতে পারি, উফ কি গরম গায়ে আমার কিছু নেই, কিন্তু আমার বোন আমার মায়েরা এটা পারতেন না আমাদের ইয়েতে। তো এই যে একটা বাউন্ডারির কনস্ট্রাকশন থাকছে না, মানে একটা ছোট ছেলে নিজস্ব বাউন্ডারিটা কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে আমরা বুঝতে পারছি না। টয়লেট এমন একটা জায়গা, মানে ইট শুড বি প্রাইভেট স্পেস, সেখানে মহিলাদের যখন টয়লেট রয়েছে সেটা কিন্তু হচ্ছে ফিমেল টয়লেটস আর ফর ইন্ডিভিজুয়াল সিঙ্গেল টয়লেটস, কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু শেয়ার্ড, রাইট? ঠিক আছে, তো তাহলে পুরুষের ক্ষেত্রে তার যে প্রিভেসি, তার যে শরীর সম্পর্কে তার যে একটা আবরণের প্রয়োজন হয়, তার যে একটা মানে ঢাকার প্রয়োজন হয়, সেই বোধটা কিন্তু আমাকে মানে আমার যে সামাজিক স্পেসগুলোতে আমি যাচ্ছি সেইখানেই সামাজিক স্পেসেই কিন্তু সেই প্রিভেসিটা রাখার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। গ্রামে হোক শহরে হোক ছোট ছোট বাচ্চা ছেলেদের জননেন্দ্রিয় নিয়ে ওপেনলি লোকেরা ধরছে, খেলা করছে ইত্যাদি। এটা বাচ্চারা অনেক সময় পছন্দ করে না, একটু বড় হয়ে কমপ্লেন করছে যে দাদু এই কাজটা করছে, মা বলছে ওটা তো ভালোবাসে তোকে, সেই জন্য ওটা কিছু নয়। শুরু করছি আজকে ভাবনাঘরের নতুন পর্ব। আজকের পর্বের বিষয় বেশ কিছুটা অস্বস্তিকর, জানি না আপনারা কেমনভাবে নেবেন, তবে পরিচিতি আছে এই বিষয়টার সাথে আপনাদের প্রত্যেকের, আপনাদেরও আমাদেরও। বিষয়টাকে একটু খোলাখুলিভাবে বললে বলা যায় পুরুষের ওপর যৌন অত্যাচার অথবা যৌন হেনস্থার শিকার কি পুরুষেরাও হন? আজকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আছেন প্রাযোগ থেকে শুভম ও দীপ। সরাসরি চলে যাই পর্বে। যাওয়ার আগে বলি আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করতেই হবে, তার সাথে এসে গেছে আমাদের জয়েন বাটন। সময় মতো জয়েন বাটনটিতেও যোগাযোগ করুন, আমাদের সঙ্গে থাকুন। কেমন আছো দীপদা? ভালো আছি, অনেকদিন পর এই নিয়ে দ্বিতীয়বার ভাবনাঘরের সাথে। শুভমকে আজকে আমরা নতুন পাচ্ছি, মানে আজকে আমাদের সাথে শুভম এই প্রথম যাচ্ছি পর্বে। তার আগে এই যে নামটা দিয়ে আমরা শুরু করলাম, পুরুষেরা যৌন হেনস্থার শিকার হন বা হন না, যৌন হেনস্থা এই বিষয়টা নিয়ে কথা বললেই মূলত বিষয়টা খুব নারীকেন্দ্রিক। এখানে দুটো জায়গা খুব স্পষ্ট থাকে, ভিকটিম যিনি তিনি নারী হবেন এবং পারপেট্রেটর যিনি তিনি পুরুষ হবেন। এবং এখনকার যে আর্থসামাজিক অবস্থা এবং আমরা গত এক বছরে পশ্চিমবঙ্গের যে অবস্থা দেখেছি, ভারতবর্ষেরও যে অবস্থা দেখছি, তাতে নারী সুরক্ষা সত্যিই একটা প্রশ্নবোধক চিহ্নর সামনে সত্যিই দাঁড়িয়ে আছে। এই অবস্থায় ভাবনাঘর কথা বলতে আসছে পুরুষের যৌন অত্যাচারের বিষয়বস্তুতে। তোমাদের কাছে যখন এই প্রশ্ন আসে যে পুরুষেরা সত্যিই কি যৌন হেনস্থার শিকার হন, আমি অ্যাডাল্ট পুরুষদের কথা আগে বলি, শিকার হচ্ছেন যৌন হেনস্থার? অবশ্যই পুরুষরা যৌন হেনস্থার শিকার হচ্ছেন, যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, আমরা বলি যৌন হিংসার শিকার হচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে। একটা আমি শুধু বলি, এবং এই ঘটনাটা নতুনভাবে হচ্ছে তা নয়, আজ থেকে প্রায় 2 দশক আগে যখন প্রথম পশ্চিমবাংলায় HIV AIDS নিবারণের কাজ শুরু হয়, তখন একটা বড় কাজ ছিল, এখন আমরা যাদেরকে ট্রাকার বলি তাদের সাথে, যারা লরি ট্রাক চালক, যারা সারা ভারতবর্ষে এই মাল পরিবহন করেন, তাদের একটা মনে করা হতো যে একটা হয়তো কোথাও রিস্কি জীবনযাপন আছে, কারণ তারা অনেক দিন বাড়ির বাইরে থাকেন, বিভিন্ন জায়গায় তারা যেখানে দাঁড়ান ধাবাতে, সেখানে অন্য মহিলারা আসেন, সেখানে পয়সার বিনিময়ে তারা যৌন পরিষেবা দেন।
কিন্তু সেটা কাজ করতে গিয়ে দেখা গেল আরেকটা জিনিস, যে প্রত্যেকটি ট্রাকারের সাথে একজন খালাসি থাকেন, কম বয়সী ছেলে খালাসি থাকেন। কম বয়সী মানে বলতে যে সবাই 18-র নিচে তা নয়, 18-র ওপরেও আছেন। এবং এই খালাসিকে প্রায় সে ড্রাইভারের সে ট্রেনি, সে তখন ট্রাক সে শিখছে, কিন্তু তাকে অনেক কিছু করতে হয়, রান্না বান্না করে দিতে হয় ড্রাইভারের জন্য, ফুড ফরমাশ খেতে দিতে হয়, এবং তার সাথে যেটা দেখা গেল যৌন পরিষেবাটাও দিতে হয়। তো যিনি ট্রাক চালক তাকে। সুতরাং এটাও তো একটা ওয়ার্ক প্লেস তো বটেই, মানে আমাদের ওয়ার্ক প্লেস বলতে শুধু হোয়াইট কলার জবসের অফিসের ওয়ার্ক প্লেস নয়। অর্থাৎ এই ওয়ার্ক প্লেসে যে যৌন হয়রানি এবং হেনস্থা হচ্ছে সেটা সে সময়েও বর্তমান ছিল। এবং আমি কেন এটা বলছি, কারণ পিতৃতান্ত্রিক সমাজে পুরুষের একটা বড় রোল প্রোভাইডারের, উপার্জনকারীর, এবং সেই কারণে একটা বড় অংশ যৌন হেনস্থা অ্যাডাল্টদের মধ্যে কিন্তু এই উপার্জন করার ক্ষেত্রে হয়। যেমন এখনও হয়তো হোয়াইট কলার অফিসেসগুলো জবসগুলোতে হচ্ছে। আমি কয়েকজনকে বলছিলাম, আজ থেকে 3-4 দিন আগের ঘটনা, সব মিডিয়াতে বেরিয়েছে যে একজন পাকিস্তানের একজন আর্মির একজন ইয়াং অফিসার, তিনি সুইসাইড করেছেন। আচ্ছা। এবং তিনি তার বাবাকে চিঠিটা লিখে গেছেন যে তার মুখটা সোকল্ড মেয়েদের মতো বলে বা সুন্দর বলে তাকে তার আর্মির বহু অফিসারদের দ্বারা নির্যাতিত হতে হয়েছে, যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। আর্মিটাও তো ওয়ার্ক প্লেস। এবার ঘটনাটা হচ্ছে এটা পাকিস্তান, আমি বিশেষত এখনকার এই সিচুয়েশনে পাকিস্তান বললে একটা আচ্ছা ঠিক ওদের ওখানে হয় আমাদের ওখানে হয় না, এরকম একটা ব্যাপার চলে আসে। ঘটনা তা নয়, ওখানে হয়তো বিভিন্ন কারণে ফুটে উঠছে, এখানেও সেটা হয়। একেবারে এটা জানা হয় না তা নয়, কিন্তু অনেকে যারা আর্মির সাথে বা অন্যান্য আর্মিড ফোর্সেস, প্যারামিলিটারি ফোর্সের সাথে কাজ করেন, তারা কিন্তু এটা স্বীকার করেন যেখানে অনেক এরকম ধরনের ঘটনা ঘটে। তো আমি শুধু এইটুকুই বলবো যে উপার্জনকারীর ভূমিকায় যখন পুরুষরা থাকে এবং তাদের যে উপার্জনের ক্ষেত্রে সেখানেও যৌন হেনস্থা হচ্ছে, এটা আমরা অনেকেই জানি, এবং সেটা হয়ে যাচ্ছে ক্রমাগত হয়ে যাচ্ছে। তুমি যে জায়গাটা বলছো যে উপার্জনকারী, তার মানে যৌন হেনস্থার ক্ষেত্রে যে মনস্তত্ত্ব কাজ করছে, সে মনস্তত্ত্বটা এইরকম যে আমি যদি পাওয়ারের উঁচুতে থাকি, সে আমি নারী হই, পুরুষ হই, বা আমি অন্যরকম যদি কোনো প্যারালাল সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মানুষও হই, তার মানে যৌন হেনস্থা বা ধর্ষণ বা মলেস্টেশন ইজ নট আ অ্যাক্ট অফ সেক্সুয়াল প্লেজার অনলি, রাইট? ইট ইজ আ অ্যাক্ট অফ পাওয়ার, বা সামটাইমস ইট ইজ রিভেঞ্জ। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে যে এই যে ধরো যৌন হেনস্থার শিকার, এখানে তুমি যখন ট্রাকারদের কথা বলছো, বা আমি ধরে নিলাম যে এই যে রিসেন্ট যে ঘটনাটার কথা তুমি বললে, যেটা একটা মর্মান্তিক আর কি, এবং সেটা একটা আর্মির অফিসারের সাথে হচ্ছে, শুধুমাত্র তার চেহারাটা মহিলাদের মতো বা সুন্দর বলে তাকে এই রকম হেনস্থার শিকার হতে হচ্ছে। এই জায়গা থেকে যিনি হেনস্থা করছেন তিনি একজন পুরুষই। এখানে এই জায়গা থেকে শুধু পুরুষেরাই পুরুষের ওপর অত্যাচার করছেন, নাকি এই যে আমি প্রথম যে কথাটা দিয়ে শুরু করলাম যে ভিকটিমের জায়গা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারা থাকেন এবং পারপেট্রেটরের জায়গা থেকে থাকেন পুরুষেরা, এই রোল রিভার্সাল ঘটে, মানে মহিলারা হেনস্থা করছেন পুরুষদের? অবশ্যই, মানে আমি বলবো যে হয়তো সংখ্যায় কম, আমাদের ডেটায় সেরকমভাবে যে সবসময় উঠে আসেন তা নয়, কিন্তু তার মানে এই নয় যে মহিলারা হেনস্থা করছেন না। দুটো কারণ বলছি। একটা হচ্ছে যে আমি যখন ধরেই নিচ্ছি যে আমাদের সমাজে জেন্ডার রিলেশনটা পাওয়ার বেসড, তার মানে মহিলারা এখন যখন পাওয়ার পজিশনসে যাচ্ছেন, তিনি আমার অফিসের বস হচ্ছেন, তার নিচে অধস্তন কর্মীরা যদি পুরুষরা হয়, তাহলে একই রকম পাওয়ার ডাইনামিক্স থেকে কিন্তু এই জিনিসটা হতে পারে, হেনস্থার শিকার হতে পারে মহিলাদের দ্বারা, হতেই পারে। এবং অনেকেই আছেন, আমাদের কাছেও হয়তো কিছু অ্যানেকডোটাল এভিডেন্স আছে যেখানে লোকেরা এসে এই কথাগুলো বলেছেন। কিন্তু এই যে আরেকটাই কথা, পুরুষরা এটা সহজে স্বীকার করতে পারেন না, কারণ অনেক দিনের সংস্কার তো যে পুরুষ তারা এইভাবে ভায়োলেটেড হতে পারেন না। আমি শেষে বলবো একই তো আমার মহিলা বস, তারপর আমি মহিলা বসের দ্বারা ভায়োলেটেড, এই জিনিস আমি কোথায় বলবো, কাকে বলবো? এটা তো একটা লজ্জার ব্যাপার। এটা একটা বড় কারণ, যে কারণে যদি মহিলারা তাদের কিছু করে থাকেনও, তারা সেটা হয়তো সহজে বলতে পারেন না। এবং সেটা শুধু যৌন হেনস্থা নয়, যে কোনো হিংসা যদি ডোমেস্টিক লেভেলেও হয়, ঘরের মধ্যেও যদি কোনো কারণে হয়, সেখানেও তারা এটা বলতে পারেন না, কারণ বউয়ের পেটানি খেয়েছিস, বোঝাই যাচ্ছে যে এটা কিরকম একটা সামাজিকভাবে লজ্জার কারণ, একটা স্টিগমা, একটা লাঞ্ছন পড়ে যাচ্ছে তার উপরে। কিন্তু জিনিসটা
হয়ে থাকছে। অনেক ম্যারিটাল রিলেশনশিপে যেখানে অর্থনৈতিকভাবে যিনি মহিলা আছেন, যিনি স্ত্রী আছেন, তার পরিস্থিতি অনেক ভালো, বিশেষ করে তার মানে পুরুষটি শ্বশুরবাড়ি, স্ত্রীর ফ্যামিলি যদি যথেষ্ট রাজনৈতিক হোক, অর্থনৈতিকভাবে ক্ষমতাবান হয়, এরকম অনেক অজস্র ঘটনা ঘটে একই ধরনের, যেটা আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি সেটাই শুধু পুরুষদের ক্ষেত্রে ঘটে। কারণ হিংসার অ্যাকচুয়ালি কোনো পুরুষ ভার্সেস মহিলা বায়োলজিক্যাল ইস্যু নয়, ইস্যুটা সোশ্যাল কালচারাল জেন্ডার ইস্যু। যে ক্ষমতায় যাচ্ছে সে পারপেট্রেট করছে। সাধারণভাবে মহিলারা আমাদের সমাজে ক্ষমতায় থাকছেন না বলে মহিলারা করছেন না, এটা আমরা একটু বেশি হয়তো মানে এটা হয়তো আমরা অনভ্যস্ত যে মহিলারা করছেন এটা করতে, তো আমরা বেশিরভাগটাই দেখি মহিলা করতে পারছে না বা করার কোনো স্কোপ নেই। কিন্তু স্কোপ আসলে তো হবেই, মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, কারণ লঙ্কার তো সিস্টেম, ওই সিস্টেমে যে যাবে তিনি তাই হবেন। এই যে ধরো তুমি বলছো যে বা কিছুক্ষণ আগেও আমাদের কথা হচ্ছে যে পুরুষেরা বলতে পারছেন না যে আমি একটি মহিলা দ্বারা একরকম হেনস্থার শিকার হয়েছি। আমি শুধু যৌন হেনস্থার কথা বলছি না, যেহেতু তুমি ভায়োলেন্স বলছো, ভায়োলেন্সের তো অনেক রকম নেচার হয়, সেটা ভার্বাল ভায়োলেন্স হতে পারে, সেটা সেক্সুয়াল ভায়োলেন্স হতে পারে, সেটা এক ধরনের সাইকোলজিক্যালও ভায়োলেন্স হতে পারে। এই যে ভায়োলেন্সের শিকার হওয়া সত্ত্বেও তারা বলতে পারছেন না, কি মূলত কারণ? আমি শুভমের কাছে একটু আসবো যে কি ধরনের কারণ বা কি ধরনের মানসিক অবস্থান যেখান থেকে তারা জানাতে পারছেন না, মানে সে তো নিজেদের বৃত্তেও জানাতে পারছেন না সেই জায়গা থেকে। মানে আমরা মোটামুটি দেখতে পাই যে পুরুষেরা নিজেদের বৃত্তে, মানে পুরুষের বৃত্তেও বোধহয় এই কথা জানিয়ে উঠতে পারেন না আর কি। মানে কি ধরনের কনস্ট্রাকশন তৈরি হয়ে আছে? না দেখুন, আমাদের এই যে পুরুষ বা ম্যাসকুলিনিটিটা আমরা যদি ভারতীয় পরিপ্রেক্ষিত থেকে দেখি, তার কতগুলো সুনির্দিষ্ট নির্মাণ, এই যে এটা একটা নির্মাণ হচ্ছে অনেক দীর্ঘ একটা সামাজিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সামাজিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, তার কিন্তু একটা আলাদা পরিপ্রেক্ষিত আছে। এবং বিশেষত আমরা যদি আমাদের মানে বাংলার বা বঙ্গদেশের যে পরিপ্রেক্ষিত সেইটাকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে খুব ট্র্যাডিশনালি কিন্তু বাংলার পুরুষদেরকে, এটা আপনি ধরুন কলোনিয়াল ডিসকোর্স, যেটা মোটামুটি 19th সেঞ্চুরি থেকে যখন ব্রিটিশ তারা আসছেন, তারা তাদের যে মানে ডিসকোর্স চালু করছেন এবং তাদের যে ওয়েস্টার্ন আইডিয়া তারা নিয়ে আসছেন, সেখান থেকে কিন্তু তারা একভাবে বাঙালি পুরুষদেরকে চিত্রায়িত করছেন, মানে দেখাচ্ছেন একভাবে। এবং সেইখানে কিন্তু বাঙালি পুরুষকে সাধারণত মানে ওই একটা কোনো অফিসের কেরানি এবং এসেনশিয়ালি এফিমিনেট, মানে তার কিন্তু সাধারণত পুরুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে, মানে মূলত যেখানে সেখানে মানে অ্যাগ্রেসিভনেস, স্ট্রেংথ, অ্যাডভেঞ্চারাস, সে কোনো চ্যালেঞ্জ নিতে পারছে কি পারছে না, সে কোনো অভিযানে যেতে পারছে কিনা, মানে সে কোনো একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি একটা ঠিক অনুকূল পরিস্থিতি না হয়, সেই রকম পরিস্থিতির মধ্যে সে যেতে মানসিকভাবে প্রস্তুত কিনা, এই জায়গাগুলো সেখানে সেট করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবে হচ্ছে বাঙালি পুরুষরা সেই প্যারামিটারে কিন্তু অন্তত ওয়েস্টার্ন ডিসকোর্সের মধ্যে তারা পড়ছেন না। হ্যাঁ, এবং সেই যে ধারণাটা, এইটা কিন্তু যখন আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে দাঁড়িয়ে এইটা চলে আসছে। এবং স্বাভাবিকভাবেই ধরুন একজন কোনো পুরুষ যিনি হয়তো আমাদের এই যে সমস্ত মাপকাঠিগুলো রয়েছে সেই জায়গায় নিজেকে খাপ খাওয়াতে পারছেন না বা চাইছেন না, হয়তো খুব সচেতনভাবেই চাইছেন না, তাকে যদি সামাজিক হেনস্থা যারা করছেন তাতে যারা সরাসরি হয়তো যোগ দিতে ইচ্ছুক নন, তারাও যোগ দিতে বাধ্য হচ্ছেন নিজেদের পৌরুষকে ভ্যালিডেট করবার জন্য। যে আমি একজনকে চিহ্নিত করছি, ধরা যাক একটা স্কুল হতে পারে বা কোনো কলেজে হতে পারে, মানে সেখানে ধরুন একটা বয়েজ স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় যে কোনো কিছু হতে পারে, বা সেটা একটা ওয়ার্ক প্লেসও হয়, যে একজন পুরুষ বা একজন ছাত্র সে রয়েছে, যে হয়তো বাকি যারা কলিগ রয়েছেন বা বাকি যারা তার বন্ধুরা রয়েছে তাদের যে আলোচনার বিষয়, সেখানে হয়তো পর্নোগ্রাফি নিয়ে কোনো আলোচনা হচ্ছে, সেখানে হয়তো ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে হয়তো বক্সিং নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলোতে বা কোনো মহিলা সহকর্মীকে নিয়ে আলোচনা হচ্ছে, এটা খুব শালীন আলোচনা নয়, সেই আলোচনায় সে যখন পার্টিসিপেট করতে পারছে না বা চাইছে না, তখন কিন্তু তাকে প্রত্যেকে তারা মানে প্রায় কখনো বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের ইঙ্গিত সেই জায়গায় নিয়ে যাচ্ছে, মানে সে কোণঠাসা হয়ে পড়ছে এবং বাকি প্রায় সকলে
কেউ স্বেচ্ছায় করছে, কেউ হয়তো বাধ্য হয়ে সেটায় অংশগ্রহণ করছে, যে সেটা না হলে কিন্তু সেই পিয়ার গ্রুপ থেকে বাইরে চলে যাবে। আচ্ছা, এবং স্বাভাবিকভাবেই সে ধরুন একজন কেউ যৌন হেনস্থার শিকার হচ্ছে, বা কোনোভাবে সে হচ্ছে যে অন্য যে ধরনের হেনস্থা, তাকে কোনোভাবে মানসিকভাবে হেনস্থা করা যেতে পারে, সে সেই কথাটা যে বলবার জায়গায় যাবে সেটা সে কখনোই বলতে পারবে না। তাহলে সেই পিয়ার গ্রুপের কাছে সে ব্রাত্য হয়ে দাঁড়াবে, সে কিন্তু আর তাদেরকে নিজেদের অংশ বলে মনে করবে না। মানে আমি খুব রিলেট করতে পারছি, মানে এই আমার বেশ কিছু বন্ধু যারা হয়তো ছোটোবেলায় সে অর্থে পুরুষালী ছিল না, বা কিছুটা হয়তো এফেমিনেট ছিল, এই তাকে আলাদা করে, আমাদের তো একটা খুব শব্দ আমরা ব্যবহার করতাম, মানে করা হতো আর কি সেই সময়, এবং আমার পুরুষ বন্ধুরাই ম্যাক্সিমাম সেই ব্যবহার করে থাকতো, লেডিস। হ্যাঁ, এটা তো প্রথম আমাদের 90s সময় এটা প্রত্যন্ত একটা খুব মানে প্রচণ্ড রকম ব্যবহৃত একটা শব্দ। যে ছেলেটিকে তাই বলে ডাকিয়ে দেওয়া হতো, লেডিস বলে ডাকিয়ে দেওয়া হতো। আরও যে 5 জন ছেলে যারা হয়তো বলতে চাইছে, তাকে হাসাতে, মানে তাকে নিয়ে হাসাহাসি করতে চাইছে, তাকে নিয়ে মজা করতে চাইছে, তার মধ্যে 5 জনের জায়গায় আরও 10 জন এসে জুটছে। এই 10 জনের সবাই যে তাতে পার্টিসিপেট করতে চাইছে এমনটা নয়, কিন্তু ওই গ্রুপে থাকতে হবে, না হলে তুমি লেডিসের দলে চলে যাবে। এই যে লেডিসের দলে চলে যাবে, বা তুমি একটা মানে সংখ্যালঘু দলে চলে যাবে, এই ভয়ে হয়তো তারা সেই পার্টিসিপেশনের মধ্যে থাকতো আর কি। এই যে আলাদা করে ম্যাসকুলিনিটি, এইটার ক্ষেত্রে তুমি বাঙালির কথা বলছো বলে আমি বলছি যে আমরা তো খুব দুধে ভাতে বাঙালি ছিলাম। আমাদের যদি পুরনো পটচিত্রও দেখি বা ছবিও দেখি, সেখানে বাঙালি পুরুষদের যেভাবে আঁকা হয়েছে, যেভাবে আমরা ছবিও দেখেছি আমাদের মতো, হ্যাঁ, মানে বেশ একদম আমাদের মতো, বেশ গোল গাল, এবং তাদের বেশ একটা নধরকান্তি, একটা ভুঁড়ি থাকবে, বেশ একটা সুন্দর গোলগাল চেহারা। পরবর্তীতে যখন আস্তে আস্তে আমরা এগিয়েছি, তখন ম্যাসকুলিনিটির যা ডেফিনেশন, তাতে তাকে মাসল ম্যান, এই যে তুমি অ্যাগ্রেশন বলছো, তার চেহারা ছবির মধ্যে অ্যাগ্রেশন, সে এক রকমের সেই চাপ দাড়ি রাখবে, তার একটা শার্প জ লাইন থাকবে, এই রকম কিছু চেহারা ছবি দিয়ে এই পুরুষ এই বিষয়টাকে দাগিয়ে দেওয়া হলো। আমাদের বাঙালিরা কি তাহলে সেই জায়গা থেকে খানিকটা উদার ছিলাম আমরা এই বিষয়ে, যে আমরা ওই অ্যাগ্রেশনকে কখনোই খুব বেশি আত্মস্থ করিনি, ক্রমশ আত্মস্থ করতে করতে এখন যাচ্ছি? এটা কি ক্রমশই পরিবর্তন? না, এই যে বাঙালিদের চেহারার বিষয়টা, এটা হচ্ছে যে আদি মধ্যযুগের আগে সেখানে তার এক ধরনের চেহারা, এবং আদি মধ্যযুগের পর মানে দ্বাদশ শতক ত্রয়োদশ শতকের পর থেকে 12-13 সেঞ্চুরির পর থেকে কিন্তু বাঙালি পুরুষের চেহারাতেও একটা বিবর্তন ঘটছে, এবং সেই চেহারার যে রেপ্রেজেন্টেশন বা তার যে উপস্থাপন, সেই উপস্থাপনের ক্ষেত্রেও একটা পরিবর্তন ঘটছে। এই যে আপনি বলছেন যে ওই যে ভুঁড়িওয়ালা পুরুষ, যে পেট মানে ভুঁড়িওয়ালা, একটু বেশ মানে কী বল নাদুস নুদুস চেহারা আর কি, তো সেই কনস্ট্রাকশনটাও কিন্তু আসছে একটু পরের দিক থেকে। তারও একটা ঐতিহাসিক পরিপ্রেক্ষিত আছে। বাঙালি তার যে ট্র্যাডিশনাল যে সমস্ত জীবিকাগুলো ছিল, বা বাঙালি যে যোদ্ধা, সেই ট্র্যাডিশনতে কিছুটা হলেও বাঙালি একটু সরে আসছে। এবং আপনি পরবর্তী সময় আবার যখন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যখন বিপ্লবী আন্দোলন গড়ে উঠছে, তখন কিন্তু আবার শরীরচর্চার উপরে জোর দেওয়া হচ্ছে। মানে যখন বিপ্লবীরা তারা যখন বিভিন্ন মানে এই যে অনুশীলন সমিতি, যুগান্তর আপনি দেখুন, যখন এই যে বাঘা যতীনকে যখন তুলে ধরা হচ্ছে, তখন বাঘা যতীন ওই যে বাঘ মেরেছেন খালি হাতে, ওইটা কিন্তু খুব আইকনিক একটা এক্সাম্পল হচ্ছে যে আবার কিন্তু দের ইজ আ রিসার্জেন্স অফ ম্যাসকুলিনিটি, এবং সেখানে কিন্তু দ্যাট স্ট্রেংথ অ্যান্ড দ্য ক্যাপাবিলিটি টু হোল্ড অ্যান্ড অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ, এই জিনিসটা আসছে। সেইটা কিন্তু খুব কনসিয়াসলি ওরা করছেন, যে ব্রিটিশরা যেভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, এই যে রুডিয়ার্ড কিপলিংয়ের কিম উপন্যাসে একজন মাত্র বাঙালি চরিত্র রয়েছে, তার নাম হচ্ছে মানে হরিচন্দ্র মুখার্জি, সে নিজেকে হরিচন্দর মুখার্জি বলছে। তো সে খুব একটা কমিক ক্যারেক্টার, মানে সবসময় খুব ওই রকম একটা রোগা সোগা চেহারা, তার উপর সে কোট পরে রয়েছে, খুব একটা অদ্ভুত দেখাচ্ছে, সবসময় পাইপ খাচ্ছে, মানে সাহেবদের একদম হুবহু নকল করছে, এবং অত্যন্ত ভীতু লোক। হ্যাঁ, তার মানে সবেতেই সে ভয় পেয়ে যাচ্ছে। মানে এই যে কনস্ট্রাকশন যেটা কিপলিং করছেন, এটা কিন্তু একদম সরাসরি খুব ওয়েস্টার্নাইজড ইউরোসেন্ট্রিক কনস্ট্রাকশন, যে বাঙালি পুরুষ বলতে ওই বাঙালি বাবু বা বাঙালি
কেরানি ওই ইমেজটাই তুলে ধরা হয়েছে, যে যারা কিন্তু খুব সাধারণভাবেই মানে ওই ব্রিটিশদের খুব মানে পোষ মানা খুব সাবডিউড একটা ক্লাস, মানে অ্যাজ আ ম্যাসকিউলিন, অ্যাজ আ ম্যান তারাও কিন্তু খুব সাবডিউড। সেই ইমেজটাতে কিন্তু আবার বিপ্লবীরা খুব কনসিয়াসলি বেরিয়ে আসছেন। হ্যাঁ, এবং সেই ম্যাসকুলিনটাও কিন্তু ওই ফিজিক্যাল স্ট্রেংথের একটা মানে তার একটা ভ্যালোরাইজেশন অফ দ্য ফিজিক্যাল স্ট্রেংথ, সেইটা কিন্তু হচ্ছে। মানে আমাদের ম্যাসকুলিনিটিটার মধ্যে মানে দুটোই কিন্তু প্যারালালি ছিল। একটা দিকে যেমন সাহসও ছিল, যেমন শৌর্যও ছিল, তার সাথে সাথে এক ধরনের পেলবতাও ছিল। এটা কিন্তু ছিল আমাদের ট্র্যাডিশনের মধ্যে। এখন যেটা ক্রমশ খুবই মানে ওই চেহারা ছবি কেন্দ্রিক এক ধরনের ম্যাসকুলিনিটি, যার চর্চা মানে সে আসমুদ্র হিমাচলে আমরা দেখতে পাই। এখন একেবারেই একই রকম দেখতে পুরুষ, একই রকম তাদের ম্যানারিজম, একই রকম তাদের চেহারা ছবি হবে, ওই অ্যানিমেলের রণবীর কাপুরের মতো এক রকমের চেহারা। সেই চেহারাটা থেকে আজকের চেহারার যে জন্ম তৈরি হচ্ছে আর কি। ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছিলে তুমি, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমাদের সাথে স্বয়মের বেশ খানিকটা কথা হয়। ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে পুরুষেরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, তোমাদের কাছে আসছে সেই রকমের বিষয়? আসছে, কিছু আসছে। তবে আমি প্রথমেই বলে রাখি কশন হিসাবে যে মহিলাদের বিরুদ্ধে যে সংখ্যায় ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে সেই সংখ্যায় আসছে না, স্বাভাবিক কারণ অনেক জায়গাতেই ডোমেস্টিক পরিসরে মহিলাদের পাওয়ারটা থাকছে না, ফাইন্যান্সিয়াল পাওয়ার, কিন্তু হচ্ছে। এবং তার একটা বড় মানে ছেলেরা যেভাবে পারসিভ করছে সেটা আমি ডোমেস্টিক ফিজিক্যাল ভায়োলেন্স বলবো না, কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল বা তাদের পারসেপশনে লিগাল ভায়োলেন্স, যখন খুব বড় বড় অ্যামাউন্টের অ্যালিমানি বা কম্পেনসেশনের দাবি করা হচ্ছে। এবং এটার মধ্যে আমি যেতে চাই না যে অ্যাকচুয়ালি কী সম্পর্ক ছিল না ছিল, সেগুলো তো সবসময় জেন্ডার লেন্সের বিষয় নয়, মানবিক কিছু ব্যাপার থাকে। কিন্তু ফাইনালিটি যখন লিগাল ট্রান্সলেশন হয় তখন এটাতে হয়। এছাড়াও অনেক জায়গায় এটা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এবং আমাদের যারা সাহায্য চাইতে আসেন, যারা অ্যাডাল্ট আছেন, তাদের মধ্যে অনেকে কিন্তু মেন্টাল ক্রুয়েলটি কথা বারবার বলেন যে তাদের সাথে এটা করা হচ্ছে। এবং সেখানে আমি আবারও যেটা বললাম, সেইখানে সেই হতে পারে যে সেই পুরুষ মানুষটির এই মুহূর্তে চাকরি নেই, বা জেনারেলি ওনার অর্থনৈতিক অবস্থাটা ভালো নয়, ওনার স্ত্রীর অর্থনৈতিক অবস্থা তো ব্যক্তিগতভাবে তিনি কোথাও কাজ করেন, যদি কাজ নাও করেন বাপের বাড়ি ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল এবং অর্থবান, এইসব ক্ষেত্রে কিন্তু এই ধরনের পাওয়ারগুলোই কাজ করে কোনো না কোনোভাবে। এবং সেখানে সেটা এইভাবে আসেও, মানে মেন্টাল ক্রুয়েলটি হিসাবে। মেন্টাল ক্রুয়েলটি খুব বেশি আমরা পাই আমাদের যে কয়েকটি কেসেস আছে। আর আসে যে ফাইন্যান্সিয়াল জায়গাগুলো থেকে, যখন তারা মনে করেন যে এমন একটা দাবি করে বসা হয়েছে যেখানে তিনি রিচ করতে পারছেন না, সেই ধরনের হ্যারাসমেন্টের সম্মুখীন হচ্ছেন। আমি এটার সাথে সাথে যদি পুরুষ শিশুর কথায় আসি, বাড়ি মানে যেখানে আমরা সব থেকে বেশি প্রোটেকশন পাই বা যেটা আমাদের আশ্রয়স্থল, সেখানে শিশুরা সুরক্ষিত নয়। এবং এই ঘটনা আমরা খুব এড়িয়ে যাই, কথা বলি না, কিন্তু হয়তো প্রায় প্রতি মানুষের মধ্যেই যদি একবার তার পেছনের দিকে তাকানো হয়, তার অতীতের দিকে তাকানো হয়, নারী পুরুষ নির্বিশেষে ছোট শিশুদের ওপর যৌন হেনস্থা এই ঘটনা ঘটেই থাকে। এবং প্রায় সকলেরই অতীতে বা তাদের ভাবনায় বা তাদের চারিপাশে এই ঘটনা ঘটেছে। আমি যদি শুধু পুরুষ শিশুদের বিষয়ে আগে কথা বলি, আমি আসবো, মেয়েরা তো নিরাপদ নয় কোনো রকমভাবেই। এই পুরুষ শিশুদের ওপর যখন যৌন হেনস্থা ঘটে, তার অনেকগুলো অ্যাসপেক্ট আছে। আমি প্রথমে একটা বিষয় জানি বা একটা বিষয় নিয়ে কথা বলবো বলে আজকে ভেবেইছিলাম, সেটা হচ্ছে যে আমরা যখন ছোটোবেলা, মানে আমি মেয়েদের কথা বলছি, আমি যখন ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমাকে ছোটোবেলা থেকে অনেকগুলো কোড অফ কন্ডাক্ট শেখানো হয়েছে। আমি জামাটা টেনে বসবো কি না, আমি পাটা ভাঁজ করে বসবো কি না, আমার জামা কাপড় কখনো যদি এদিক থেকে ওদিক হয়ে যায় আমাকে অত্যন্ত সচেতন করা হয়েছে, তুমি এভাবে বসবে, তুমি এভাবে কথা বলবে, তুমি এভাবে চলবে। কিন্তু আমার বাড়িতেই যে আমার ভাইটি রয়েছে বা আমার যে দাদাটা রয়েছে, তাকে আমি দেখেছি অনেক ছোটোবেলা থেকেই সে শার্ট না পরে গরমকালে থাকতেই পারে, কোনো অসুবিধে নয়। সে যখন তখন গামছা পরে ঘুরতে পারে। সে যদি আরও একটু ছোটো হয়, সে যদি ভাই স্থানীয় হয় বা আরও একটু ছোটো হয়, মানে আমি খুব রিসেন্ট এখন হয়তো গত 10-15 বছর দেখছি ছোটো ছেলেদের প্যান্ট পরিয়ে রাখার চর্চা
একটা সময় প্রায় চর্চার মধ্যেই ছিল না। এই যে চর্চা নেই, তার ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে পুরুষের লজ্জাবোধ, বা কোথায় আমি আমার শরীর নিয়ে সচেতন হব, বা আমার লজ্জাবোধ কতটুকু থাকবে, এই যে বোধ, এই যে আমার ধারণা, এই ধারণা আমাদের ছোট শিশুদের থেকে, মানে আমি পুরুষ সন্তানের কথা বলছি বা ছেলের কথা বলছি, তাদের মধ্যে এই ভাবনাটাই তৈরি হচ্ছে না। ফলে যখন তারা বড় হচ্ছে, আরও বড় হচ্ছে, লজ্জার যেহেতু বোধ নেই, তাই চক্ষু লজ্জারও বোধ থাকছে না। এইটাও তো এক ধরনের নির্মাণ, তাকে তো তৈরি করা হচ্ছে এইভাবে। মানে এটাও তো পরে গিয়ে এক রকমের ছাপ ফেলছে। একদমই, মানে এই যে আমাদের সমাজে আমরা যখন ইন্টারঅ্যাক্ট করি একজনের সাথে, আমরা জামা কাপড় দিয়ে বাউন্ডারি তৈরি করি, এবং বাউন্ডারির জ্ঞানটা জামা কাপড় দিয়ে হয়। আমি বাড়িতে একরকম পরে থাকি, বাড়িতে অতিথি এলে একটু চেঞ্জ করছি। এবার তুমি যে অভিজ্ঞতার কথা বলেছি, এগুলো সব আমাদের অভিজ্ঞতা। আমি গেঞ্জি পরে যখন আমার হাফ প্যান্ট পরে বেরিয়েও যেতে পারি, রাস্তায় ঘুরে বেড়াতে পারি, খালি গায়ে থাকতে পারি, উফ কি গরম গায়ে, আমার কিছু নেই। কিন্তু আমার বোন, আমার মায়েরা এটা পারতেন না আমাদের ইয়েতে, এখনও অনেক জায়গায় হয় না। তো এই যে একটা বাউন্ডারির কনস্ট্রাকশন থাকছে না, মানে একটা ছোট ছেলে নিজস্ব বাউন্ডারিটা কোথায় শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার কাজের ক্ষেত্রে। আজ থেকে প্রায় 20-25 বছর আগে, আমি নাম করছি না, একটি সরকারি হোমে যাই কাজ করতে, কারণ ছেলেদের সরকারি হোমে তখন কোনো সংস্থা কাজ করতো না। আমরা প্রথম যাই, আমি 97-এর কথা বলছি, 98। গিয়ে প্রথম যেটা দেখি সেটা হচ্ছে যে অজস্র ছেলে হোমের ভেতরে, একজনের গায়েও একটা কাপড় নেই। আচ্ছা, এবার ঘটনাটা এরকম নয় যে সে সময় সরকারের কাছে ফান্ডস ছিল না, বা সরকারের কোনো শুভবুদ্ধি ছিল না যে ফান্ডস দিতে হবে জামা কাপড়ের জন্য। একই অবস্থায় যদি আমি একটা মেয়েদের হোমে যেতাম, আমি কিন্তু সব মেয়েদের, ছোট থেকে ছোট হলেও ছোট থেকে বড় সবাইকে গায়ে জামা দেখতাম। দ্য ফ্যাক্ট দ্যাট চলতে দাও, ছেলেই তো, এইটা হয়তো অনেকে সে সময় এই লেন্সে দেখতেন না, কিন্তু আমরা পরে বুঝতে পেরেছি যে এটা সম্পূর্ণ জেন্ডার লেন্সে শিশু অধিকার দেখা। অর্থাৎ মেয়েদের জামা দিতে হবে, এই মুহূর্তে জামাটা আমার ছিঁড়ে টিড়ে গেছে, ওরা না থাকলে না চলবে। আমরা নিজেরা মানে খুব শকড অ্যান্ড সারপ্রাইজড। এই কি আমাদের প্রথম কাজ ছিল যে এই বেসিক ডিগনিটিটাকে প্রোভাইড করা, যে সবাইকে একটা জামা দিতেই হবে, এভাবে ছেড়ে রাখা যাবে না। তাদের কি সেন্স অফ বাউন্ডারি হচ্ছে, এবং এই সেন্স অফ বাউন্ডারিটা থাকে না বলে কে তার যৌনাঙ্গ ধরছে, কে কি করছে সেটা বুঝতেই পারছে না যে এটা তার জন্য একটা হেনস্থা হচ্ছে, তাকে অসম্মান করা হচ্ছে, কি হচ্ছে না, মনে করছে এটাতে তো হয়েই থাকে, কারণ কোথাও কোনো বাউন্ডারি নেই, সবটা একটা খেলার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যাদের সাথে কাজ করি তারা যখন তাদের কথাগুলো রোমন্থন করেন বা বলেন, তারা অনেকেই বলেন এগুলো তাদের পছন্দ হতো না, কিন্তু তাদের মনে হতো এটা বোধহয় একটা ছেলে হয়ে বড় হয়ে ওঠার বোধহয় একটা নর্মাল একটা ওই ট্রেনিং। এই ট্রেনিং কথাটা অনেকে ব্যবহার করেছেন, আমি গ্রামের অনেকের কথা বলছি, যে এটা আমার মনে হতো এটা একটা ট্রেনিং, এইভাবে বোধহয় চলতে হয়। এবং তারা এটাও বলেছে বড় হয়ে যখন আমরা বড় হয়েছি তখন আমাদের মনে হয়েছে ছোট ছেলেদের এই ট্রেনিংটাই আবার দেওয়া উচিত। এটা কিন্তু যৌন হেনস্থা, যৌন নির্যাতন কেউ বোধই করছেন না আর কি, বুঝতেই পারছেন না। অথচ দুটো করতেই কিন্তু তাদের মনে খুব একটা যে সায় হচ্ছে তা নয়, কিন্তু ওরা মনে করছেন এটাই তো সামাজিক প্রথা, এইভাবেই ছেলেরা বড় হয়। মানে অজস্র এই ধরনের গল্প তৈরি হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি আজকাল যখন এগুলো নিয়ে আমরা বেশি কথা বলছি। এই যে লজ্জাবোধ থেকে এতটা দূরত্ব, এটা তো শুধুমাত্র তাদের নিজের মধ্যে আটকে থাকছে না, যখন তারা অন্য মানুষের সাথেও মিশছেন সেটা তারা উগড়ে দিচ্ছেন, তো সামাজিকভাবে একটা ক্ষতি তৈরি হচ্ছে। মানে তারা তো শুধু নিজেদের ক্ষতিটা করছে না, চারিপাশের মানুষের ক্ষতিটাও করছেন। এই জায়গাগুলো থেকে কিন্তু এই যে যৌন হেনস্থার বোধ, অনেকেই পরবর্তীতে বলেন যে এগুলো তাদের মনে দাগ থেকে গেছে। কারোর ক্ষেত্রে হয়তো আরেকটু বাড়াবাড়ি হওয়াতে এমন কিছু কষ্ট থেকে গেছে যা হয়তো একটা সুদীর্ঘ একটা কষ্টের জন্ম দিয়েছে, এবং তারা পরিবারও মানতে চায়নি, বলতে চায়নি। পরিবারের ক্ষেত্রেও তো পুরুষ শিশুর যৌন হেনস্থাকে রেকগনাইজ করা হয়,
এই মুহূর্তে হচ্ছে, মানে আগে তো হতো বলে মনে হয় না, এখনো কি হচ্ছে? আইনগতভাবে হচ্ছে। আমাদের যে পক্সো একটা আছে সেটা জেন্ডার নিউট্রাল, পুরুষ হোক, পুরুষ শিশু, নারী শিশু বা ট্রান্সজেন্ডার শিশু সবার জন্য সেখানে আছে। কিন্তু সেটা হওয়ার পেছনে একটা 2007 সরকারি স্টাডি ছিল, স্টাডি অন চাইল্ড অ্যাবিউজ বলে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যেখানে একটা অদ্ভুত নাড়া দেওয়ার মতো ডেটা এসেছিল। সেটা হচ্ছে যে যতজন বাচ্চাকে, প্রায় 13টি রাজ্যে প্রচুর বাচ্চাকে ইন্টারভিউ করা হয়, এবং যারা যারা বলেছিলেন যে তাদের সাথে যৌন হেনস্থা বা যৌন নির্যাতন হয়েছে, তার মধ্যে 52% ছিল ছেলেরা। 52% ছিল ছেলেরা। আচ্ছা, এইটা মানে আমি তো সে সময় 2007, আমি সে সময় বর্তমান ছিলাম, কাজ করছি। এটা আমার জন্য একটা খুব আশ্চর্যের ব্যাপার ছিল, আমি এতটা লেভেলে ভাবিনি। শুধু আমার জন্য না, বাকিদের জন্য এত শকড অবস্থা যে এই রিপোর্টটা নিয়ে অনেক সরকারি মহলে আলোচনাই হতো না। মানে তারা এতটাই শকড, মানে যাকে বলে রিয়াক্টিং ইন ডিসবিলিফ, এই লেভেলটা। কিন্তু এটা তো সরকারি রিপোর্ট, মানে অনেক ওয়েট করে এই রিপোর্টটা এসছে, যার ফলে 2015-তে আমাদের পক্সোর আইনটা জেন্ডার নিউট্রাল করা হয়। এটা ইস্যু না, ইস্যু হচ্ছে ডিসক্লোজার হয় না। মানে মেয়েরা যতটা এগিয়ে আসেন, তাদের পরিবাররা যতটা এগিয়ে আসেন বিভিন্ন রকমের কেসে, শুধু তাই নয়, মানে আমি বলছি কীরকম পক্সো এখন প্রচুর ফলস কেসও হয়, তো সেখানেও এগিয়ে আসেন যে আমার মেয়ের বাড়ির সাথে, মানে দুই পরিবারের কোনো জমি নিয়ে ঝামেলা হয়েছে আত্মীয়দের মধ্যেই, তো একটা পরিবার যে আমার মেয়ের ওপরে দোষারোপ করে দেওয়া হয়েছে ইত্যাদি, এই ধরনের প্রচুর এখন সবাই আমরা জানি। কিন্তু ছেলেদের কোনো কেস রেজিস্টার হয় না যতক্ষণ না খুব সিরিয়াস শারীরিক আঘাতের কারণে তাকে হাসপাতালে যেতে হয়েছে, কারণ তখন তো ম্যান্ডেটরি ওরা রিপোর্ট করতে বাধ্য হন। সুতরাং ডিসক্লোজারই হচ্ছে না, অফিশিয়ালি হোক আনঅফিশিয়ালি হোক। অফিশিয়ালি বলতে আমি আইনের কাছে বলছি, আনঅফিশিয়ালি হচ্ছে মা বাবা, টিচার, স্টুডেন্ট, কোনো মেন্টার, বন্ধুবান্ধব, কারো কাছে ডিসক্লোজার হচ্ছে না। ওই যে একটা প্রচণ্ড লজ্জা, যেটার কথা শুভম বলছিল, যে আমি তো পুরুষ, আমাকে নিজেকে পুরুষ হিসেবে কনস্ট্রাক্ট করা হয়েছে, আমি সর্বশক্তিমান, আমি সব কিছু আমায় সহ্য করে নিতে হবে, আমি দুর্বল নই। আর আমার সাথে যখন কিছু একটা হচ্ছে যেখানে আমি ভেঙে যাচ্ছি বা দুর্বল হচ্ছি, তাহলে এটা তো আমার দুর্বলতার পরিচয়। আমি যদি এই কথাটা বলি তাহলে তো লোকে আমার পেছনে লাগবে, লোকে আমায় লেডিস বলবে, লোকে আমায় বৌদি বলবে, লোকে আমায় এরকম অজস্র আরো খারাপ খারাপ জিনিস বলবে, আমি আইসোলেটেড হয়ে পড়ব। আর আমার কোথাও এটাও মনে হচ্ছে যে কি জানি, এটা বোধহয় আমাকে সহ্য করেই বড় হতে হবে। সুতরাং ছোট ছেলে হিসেবে আমি অ্যাবিউজারকে অ্যাভয়েড করার চেষ্টা করব হয়তো। আমাদের এরকমও মনে হবে যে আমি মা বাবাকে বলবো, ওরা বিশ্বাস করবেন তো, নাকি উল্টে আমাকে দোষ দেবেন। প্রচুর ছেলেরা যাদের সাথে আমরা কাজ করি তারা এই কথাটা বলেন, ওদের একটাই ভয়, এক তো তাদের মা বাবা বিশ্বাস নাও করতে পারেন, দ্বিতীয় হচ্ছে যদি বিশ্বাসও করেন তাহলে তাদের সমস্ত মোবিলিটি রেস্ট্রিক্ট হয়ে যাবে, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, এখানে যেতে পারবে না, তখন একটা ভীষণ একটা রিয়াকশন হবে বলে এগুলো তারা মনে করেন। এবং বিশেষত ভয় পান যে বন্ধুরা যেন না জানতে পারে, তাদের উপরে সেই আঘাতটা চলে আসে। এবং বন্ধুরা জানলে আমার পেছনে লাগবে, আমায় ছোট করবে, আমায় রিজেক্ট করে দেবে, এই ভয়টা ভীষণ ভাবে কাজ করে। কারণ কোথায় এটা হয় কি নাকি, এটাও এখনও কিন্তু লোকেরা অনেক সময় ফার্স্ট রিয়াকশন এটা হয়, আচ্ছা এটা আবার হয়, ছেলেদের সাথে যৌন হেনস্থা হয়, কি করে হয়, মানে এই যে মানে হঠাৎ বিস্ময় যে একটা কনস্ট্রাকশনই করা হচ্ছে। কারণ মানে গ্রামে হোক শহরে হোক, ছোট ছোট বাচ্চা ছেলেদের নিজে মানে জননেন্দ্রিয় নিয়ে ওপেনলি লোকেরা ধরছে, খেলা করছে ইত্যাদি। এটা বাচ্চারা অনেক সময় পছন্দ করে না, কিন্তু এটা যেন যদি কেউ কমপ্লেনও করে, আমি আবারও বলছি সবকটাই আমার রিয়েল লাইফ স্টোরিজ, একটু বড় হয়ে কমপ্লেন করছে যে দাদু এই কাজটা করছে, মা বলছে ওটা তো ভালোবাসে তোকে, সেই জন্য, ওটা কিছু নয়। আর তুই কি মেয়ে নাকি যে তুই এই সব ব্যাপারে তুই এরকম বলবি? এইরকম অস্বস্তি হয় না কি আবার তোর আবার কিসের অস্বস্তির এগুলো আবার ইত্যাদি, এই তো কনস্ট্রাকশন এইভাবে তাকে কোণঠাসা করেছে। আমরা একটু আগে কথা বলছিলাম, তুমি যেমন খালাসির কথা বললে বা ধরো বললে, এটা ট্রেনিং এক ধরনের। আমি শুভমকে জিজ্ঞাসা করি, এই যে ট্রেনিং, মানে আমরা যখন র্যাগিংও দেখি, র্যাগিংয়েও তো এই একই কথা বলা হয় যে তোকে পরবর্তী সময়ের জন্য তৈরি করে দিলাম, এই কারণে র্যাগিং করা হচ্ছে, এই কারণে বিভিন্ন রকম, মানে র্যাগিংয়ের ক্ষেত্রে যৌন হেনস্থা একটা অত্যন্ত স্পষ্ট বিষয়।
এই একই মানসিক জায়গা থেকে হয়তো তৈরি করা হচ্ছে। র্যাগিংয়ের ক্ষেত্রেও যখন হয় তখনও, বা এই যে ট্রেন করে দেওয়া, এটারও তো একটা ইতিহাস আছে। আমরা কিভাবে, মানে আগেও কি এই ধরনের বিষয় দেখেছি? মানে আমি তোমার সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে কী ধরনের, বা খেলাধুলোর ক্ষেত্রেও কি এই ধরনের বিভিন্ন রকম ছোঁয়া, বিভিন্ন রকম স্পর্শ, যে স্পর্শ কতটা থাকবে কতটা থাকবে না, এই বিষয়গুলো কিভাবে আসছে? দেখুন, একটা জিনিস আমার খুব মানে মজার লাগে, সেটা হচ্ছে যে এই যে পাবলিক টয়লেটে পুরুষের যে ইউরিনাল, ইট হ্যাজ টু বি আ শেয়ার্ড স্পেস। মানে অলওয়েজ টয়লেট এমন একটা জায়গা, মানে ইট শুড বি প্রাইভেট স্পেস। সেখানে মহিলাদের যখন টয়লেট রয়েছে, সেটা কিন্তু হচ্ছে ফিমেল টয়লেটস আর ফর ইন্ডিভিজুয়াল সিঙ্গল টয়লেটস, কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু শেয়ার্ড। রাইট, ঠিক আছে। তো তাহলে পুরুষের ক্ষেত্রে তার যে প্রিভেসি, তার যে শরীর সম্পর্কে তার যে একটা আবরণের প্রয়োজন হয়, তার যে একটা মানে ঢাকার প্রয়োজন হয়, সেই বোধটা কিন্তু আমাকে, মানে আমার যে সামাজিক স্পেসগুলোতে আমি যাচ্ছি, সেইখানেই সামাজিক স্পেসেই কিন্তু সেই প্রিভেসিটা রাখার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এবং একজন পুরুষ যখন মানে রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু করছেন আর কি, সামথিং পাবলিক নুইসেন্স, তখন তার সেই বোধটা তৈরি হচ্ছে না যে আরও লোকজন বা মহিলা তারা দেখছেন আর কি বিষয়টা, মানে বিষয়টা যে দৃষ্টিকটু এটা তৈরি হচ্ছে না, কারণ পুরুষের ইউরিনালটা শেয়ার্ড স্পেস, মানে ওটা মানে ইটস অ্যান ওপেন স্পেস, উই ক্যান ডু দ্যাট। তাহলে সেই জায়গা থেকেই আসছে। 2 নম্বর বিষয় যেটা আপনি বলছিলেন, যেটা যে এইটা দেখুন, অনেক গল্প উপন্যাসে কোনো ছেলে হয়তো মার খেয়ে এসছে স্কুল থেকে, তার বাবা বলছে কি কাকা বলছে, ও তোকে এক ঘা মারলো, তুই কাঁদতে কাঁদতে মেয়েদের মতো চলে এলি, ওকে 2 ঘা পাল্টা মেরে আসতে পারলি না। তার মানে দ্য ম্যান হ্যাজ টু বি দ্য প্রোটেক্টর অফ ওম্যান, দ্যাট ইজ দ্য আইডিয়াল রোল। মানে দ্য ওম্যান ইজ দ্য ড্যামসেল ইন ডিস্ট্রেস, মহিলা সংকটে আছেন, নায়িকা, তাকে নায়ক এসে বাঁচাবেন। হ্যাঁ, দ্য ম্যান, দ্য হিরো, দ্য প্রোটেক্টর, সুপারম্যান, আপনি যাই বলুন না কেন। তাহলে সেই যখন একজন পুরুষ হচ্ছে মার খেয়ে আসছেন বা যৌন হেনস্থার মুখোমুখি হচ্ছেন, তখন তো তার পুরুষ আইডেন্টিটিটাই তো হচ্ছে প্রথমে প্রশ্নচিহ্নের মুখে পড়ছে, যে আমি যদি নিজেকে রক্ষা করতে সমর্থ না হই, তাহলে আমি একজন মহিলার প্রোটেক্টর হিসেবে কি করে আসব? তাহলে আমার যে সামাজিক রোলটা, যে মানে আই এম দ্য প্রোটেক্টর অফ মাই ফ্যামিলি, সেই রোলটা আমি যথাযথভাবে সেই দায়িত্বটা, সামাজিক দায়িত্ব পালনে আমি অক্ষম, সেই জায়গায় একটা বড় প্রশ্নচিহ্ন উঠছে। এবারে যে ট্রেনিংয়ের বিষয়টা আমি বলি একটু ছোট করে, সেটা হচ্ছে এইটা ভিক্টোরিয়ানে যে 19th সেঞ্চুরিতে যখন এই সেক্সুয়ালিটি বিষয়টাকে খুব হেটেরোনর্মেটিভ একটা স্ট্রাকচার দেওয়া হচ্ছে, যে একমাত্র স্যাংশন সেক্সুয়ালিটি হচ্ছে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে তাদের যে যৌন সম্পর্ক, সেটাই একমাত্র হচ্ছে সামাজিকভাবে স্বীকৃত, বাকিগুলো স্বীকৃত নয়। তখন যে বিভিন্ন এই যে নর্মের বাইরের যে সম্পর্কগুলো সামনে আসছে, সেই সম্পর্কের ক্ষেত্রে কতগুলো স্পেসকে চিহ্নিত করা হচ্ছে। যে ধরুন, একটা হচ্ছে প্রিজন, জেলখানা, আর একটা হচ্ছে হস্টেল। আচ্ছা, এই যে বয়েজ হস্টেল এবং গার্লস হস্টেল, স্কুল, মূলত স্কুলগুলোকে, কারণ কৈশোর সময়টাকে চিহ্নিত করা হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে এই যে একজন পুরুষ, তিনি যাতে ওই ধরনের কোনো মানে কপি বুক সেক্সুয়ালিটির বাইরে না যান, অন্য কোনো ধরনের সেক্সুয়াল প্র্যাকটিসকে ডেভেলপ না করেন, সেই জন্য তাকে পুরুষ হয়ে ওঠার একটা ট্রেনিং ব্রিটিশ সরকার তাদের স্কুল কারিকুলামে নিয়ে আসছেন সেই সময়, সেই সময় 19 শতকে। এবং সেই স্কুল কারিকুলামে যেটা করা হচ্ছে, সেটা হচ্ছে একদিক থেকে এই সরকারি স্কুলগুলোতে, ওই ব্রিটেনের যে সমস্ত সরকারি স্কুল, সেইখানে একজন ছাত্রের কি কি ধরনের বিহেভিয়ারাল কোড তাকে মেনে চলতে হবে, সেইটা ঠিক করে দেওয়া হচ্ছে। মানে পুরুষ হয়ে ওঠার জন্য কি কি ধরনের বিহেভিয়ারাল কোড তৈরি হবে, আদর্শ ছাত্র হয়ে ওঠার জন্য। সেখানে ছাত্র বলা হচ্ছে, ছাত্র বলা হচ্ছে, কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে এই যে বয় স্কাউট, যেটা সেই সময় কিন্তু শুরু হচ্ছে, ব্যাটেন পাওয়েল শুরু করছেন ওই 19 শতকে, 19th সেঞ্চুরি, ভিক্টোরিয়ান এজের মাঝামাঝি সময়, ওই একই বিষয়। হ্যাঁ, মানে ওই সোলজার্স লাইফ নিডস টু বি ফ্রি, মানে সামথিং ইউ হ্যাভ টু সেলিব্রেট ইউর ম্যাসকুলিনিটি, ইউ আর আ ম্যান, সো সেলিব্রেট ইউর ম্যানহুড। এই বিষয়টাই কিন্তু ওইখানে তুলে ধরা হচ্ছে। তো এইখানে একটা
মজার জিনিস আমি দেখেছিলাম, সেটা হচ্ছে যে স্কুলগুলোতে প্রতিটা এই যে খেলার টিম তৈরি হচ্ছে, সেখানে প্রতি টিমের এক একটা ক্যাপ্টেন আছে, বা এই যে হাউস ক্যাপ্টেন এখনও বিভিন্ন স্কুলে আছে। তো সেই প্রতিটা হাউস ক্যাপ্টেনের বা এক একটা হস্টেলে একটা ফ্লোরের যে ইনচার্জ বা মানে হেড আর কি, মাস্টার বলা হচ্ছে, তার একজন অ্যাসিস্ট্যান্ট থাকছে। আচ্ছা, যে অ্যাসিস্ট্যান্ট আসলে তাকে, তার কাজ হচ্ছে তার মাস্টার তাকে যে যে ধরনের কাজ বলবে, যে যে ডিউটি তাকে করতে বলবে, এবং তার পার্সোনাল যদি কোনো কাজও করে দিতে হবে, ধরুন জামা ইস্ত্রি করে দিতে বললো, সেই কাজটাও কিন্তু তাই করতে হবে উইদাউট কোয়েশ্চেনিং। ওকে, তাহলে এই যে ডিসিপ্লিন এবং মানে উইদাউট কোয়েশ্চেনিং ব্লাইন্ডলি ফলোয়িং দ্য ডিউটি, ওকে, হ্যাঁ, সেই জায়গাটা, এই যে ডিউটির জায়গাটা করে সে কি মাস্টারকে দেখে সে তার একটা আদর্শ জীবনচর্যা, একটা আদর্শ ব্যবহার, মানে হাউ টু বিহেভ ইন দ্য পাবলিক স্পেস, সেটা সে সেই শিখে ট্রেনিংটা উঠছে। সে শিখছে। তাতে তার পুরুষ হয়ে ওঠার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে। মানে স্কুল মানে কারিকুলামের মধ্যে স্কুলটাই দিয়ে পুরুষ তৈরির কারিগর একদমই হিসেবে করা হচ্ছে। কাজ, মানে স্কুলের কারিকুলামটাই পুরুষ তৈরির একদমই কারিগরের তাই হচ্ছে। মতো কাজ করছে। দেখো শুভম, কিরকম মিল। কিছুক্ষণ আগে দীপদা যে খালাসির কথা বললেন, ঠিক সেভাবে ট্রেনি, এখানেও ট্রেনি, এবং তার পরবর্তীতে আমাদের পাড়ায় যে দাদারা পরবর্তী ভাইদের তৈরি করছে, সেখানেও সেই ট্রেনি, মানে সেই ট্র্যাডিশন সমানে বয়ে চলার মতো এক পুরুষ অন্য পুরুষকে নির্মাণ করে দিয়ে যাচ্ছে। কিন্তু দেখো যৌন হেনস্থার ক্ষেত্রেও কী ধরনের এক ধরনের বিষয় তৈরি হচ্ছে। এই যে যখন আমরা বলছি যৌন হেনস্থা হচ্ছে একটি ছোট শিশুর, সেখানেও কী করছে, আমরা কথা বলছি পুরনো কোনো দাদা বা কোনো কাকা বা কোনো মামা বা একজন দাদু, সেই রকম একটা সময়, মানে পুরুষেরা যৌন হেনস্থার শিকার হচ্ছে সেই পুরুষ দ্বারাই। এই যে মনস্তত্ত্ব, এই যে জায়গা, নারীরা কতটা যৌন হেনস্থা করছে আমি জিজ্ঞাসা করলাম। বললো যে দিদা বললেন যে সংখ্যায় অত্যন্ত কম, কারণ পাওয়ারের জায়গা থাকছে না। শিশু পুরুষেরা বা শিশু ছেলেরাও যার দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন, তিনিও একজন পুরুষ। এই যে প্রসেসের মধ্যে মানে একজন আর একজনকে তৈরি করে দিয়ে যাচ্ছে, সেই রক্তবীজের মতো একজন যেন আর একজনকে তৈরি করে দিয়ে যাচ্ছে। এই জায়গার নির্মাণে বাবা মাদের কী রকম সচেতনতা দরকার, বা কিভাবে তারা সেই শিশুটির সাথে কমিউনিকেট করবেন, কতটা, মানে বাচ্চাটি বললেও যেটা হয়, তোমার মামা তোমার সাথে এইটা করছে, তুমি বলো না, আমরাও তো প্রস্তুত নই। এই ধরনের সত্যিগুলোকে সামনে নিয়ে আসা, সেটাকে অ্যাড্রেস করা, বাচ্চাটির সাথে বসা, কথা বলা, আমরা তৈরি হই না। বাবা মার ক্ষেত্রে তাদের ভাবনা বা তাদের জায়গা, তাদের অ্যাড্রেস করার পদ্ধতিটা কী হওয়া উচিত? শিশুদের ক্ষেত্রে যখন তারা অ্যাড্রেস করছেন যে কোনো রকম হয়তো বিহেভিয়ারাল একটা চেঞ্জেস, হয়তো ওই কাকা আসলে সে খুব জেদ করে, খাটের তলায় ঢুকে যায়, বা ওই মামা থাকলে সে ঘ্যান ঘ্যান করে, বা সে রেগে যায়। এই যে বিভিন্ন প্যাটার্নে বোঝা যায় যে শিশুটির সাথে কিছু এক ধরনের সমস্যা বাবা মারা আইডেন্টিফাই করেন না। এক তো আইডেন্টিফাই করবেন কি করে, দ্বিতীয়ত আইডেন্টিফাই করলে বাচ্চাটির সাথে কথা বলবেন কি করে, কীভাবে জানবেন বিষয়টিকে? একটা কথা আমি বলি, এরকম প্রথম মানে আমাদের বাংলার একজন অত্যন্ত বড় আইকন ছোটোবেলায় যৌন হেনস্থা ফেস করেছিলেন, এবং তার জন্য তার স্কুলে পড়া হয়নি, এবং ভবিষ্যৎ পরে তিনি তার জীবনীতে সেটা লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের গল্প নয়, অনেক দিনের গল্প। ওখানেও উনি যখন লিখছেন তখনও জিনিসটা এরকম একটা জায়গায় যাচ্ছে যে এটাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। মা বাবাদের তো প্রথমে ভাবতে হবে যে এরকম একটা ঘটনা হতে পারে ছেলেদের সাথে। ঠিক যেরকম আমরা মেয়েদেরকে একটু দেখে রাখি, ছেলেদেরও একটু বোধহয় দেখে রাখার ব্যাপার আছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কে মিশছে, কেন মিশছে, ছেলেটির সাথেও আগে ভাগে কথা বলা। মানে আমরা একটা জিনিস বলবো যে সবটাই এত ভয়ের মধ্যে না রেখে যে ছেলেটি আর কারোর সাথে কোনো সম্পর্ক, মানে ওই ছোট্ট বাচ্চা ছেলে, প্রাপ্তবয়স্ক, তাদের আত্মীয় স্বজন, শিক্ষকদের সাথে সম্পর্ক তৈরি হলো না, সেটা কাম্য নয়। কিন্তু কোনটা ভালো, কোনটা ঠিক হচ্ছে না ওর জন্য, কোনটা সেফ হতে নাও পারে, সেগুলো কোথাও মা বাবাদের সাথে, সবার সাথে, মানে বাচ্চার সাথে কথা বলা দরকার ইত্যাদি। এটা তো আমার মনে হয় বাবা মা তাদেরও একটা সামাজিক চাপ থাকে, মানে ওই তাদেরও পিয়ার গ্রুপের সঙ্গে থাকার বিষয় হয়তো, যে এই যে বলছেন যে মানে কোনো একজন শিশু, সে হয়তো কোনো আত্মীয়ের সামনে মানে খুব মানে সহজ বোধ করছে না, মানে কমফোর্টেবল হচ্ছে না আর কি। তো
হতে পারে যে সেই শিশুটি হয়তো জামা খুলতে চাইছে না, তার কাকা এসে কি রে তুই ছেলে জামা খুলছিস না, বলে জামাটা জোর করে খুলে দেও। তো এই যে যে ঘটনাগুলো সেটা যখন সে মাকে বলছে, মা বলছে না ঠিকই তো, তুই একটা ছেলে জামা খুলে থাকবি না। তো এইখানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে বাবা মায়ের অন্তত এইটা বোঝা উচিত বা এইটা অনুভব করা উচিত যে তার সন্তান কোন বিষয়টাকে মানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করছে, কোন বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। সেইখানে তার ছেলে তার ভাবনাটা কোন জায়গায় আসছে, কোন জায়গাতে সে একটা আতঙ্কের মধ্যে চলে যাচ্ছে, এইটা তার তিনি যদি প্রায়োরিটি না দেন, মানে তিনিও যদি ওই একই একটা সিস্টেমের মধ্যে মানে সেই নর্ম্যাটিভের মধ্যে পড়ে যান যে আমার সামাজিক সম্মান, মানে আমার ছেলে যদি বাকি ছেলেদের মতো আচরণ না করে তাহলে সেখানে আমার সামাজিক সম্মান বা আমার যে সামাজিক প্রতিষ্ঠা বা আমার প্রতিপত্তি যদি ব্যাহত হয়, হ্যাঁ, তাহলে আমাকে কোনোভাবে ছেলেকে ট্র্যাকে নিয়ে আসতেই হবে। এই মানে স্টিরিওটিপিক্যাল ভাবনাটা থেকে একটু মনে হয় এই ট্র্যাকে নিয়ে আসা, মানে 8-10 জনের সাথে একই ট্র্যাকে। হ্যাঁ, ওই সেই মানে আমরা কমলা দাসের একটা কবিতা পড়েছিলাম, কবি মানে ভারতীয় মহিলা আর কি, ইন্ট্রোডাকশন হলো ওনার একটা কবিতা, সেখানে উনি বারবার বলছেন যে আমাকে বারবার বলা হচ্ছে ফিট ইন, এটা মানে সামহাও তোমাকে ওই ব্যবস্থাটার মধ্যে, বৃত্তের মধ্যে তোমাকে মানিয়ে নিতে হবে, ফিট ইন করতে হবে, কোনো না কোনোভাবে তোমাকে মানে নিজেকে একটু বাঁকিয়ে চুরিয়ে হলেও ওই মানে স্পেসটার মধ্যে তোমাকে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। এই জায়গাটাই সব থেকে সমস্যার ব্যাপার। এরপরে যদি বাচ্চাটি জেন্ডার আইডেন্টিটি নিয়ে তার যদি কোনো কনফিউশন থাকে বা বাচ্চাটি যদি ইন্ট্রোভার্ট হয় তাহলে তো আরও মুশকিল। সবচেয়ে বেশি কেসেস আমরা ছেলেদের পাই যারা মানে ভবিষ্যৎ বা যখন বড় হওয়ার পর তারা বলছেন একটা বড়ই হচ্ছে যে ইন্ট্রোভার্সন, চুপচাপ থাকতে ভালোবাসেন, নিজের মধ্যে একটা জগতের মধ্যে থাকতে ভালোবাসেন, কিন্তু তোমার তো জগৎটা ঘরকুনো হয়ে থাকার জগৎ নয়, তোমায় জোর করে বাইরে যাও, জোর করে লোকের সাথে মেলামেশা করো, মানে এদিকে তার একটা রীতিমতো উন্ড হচ্ছে, মেন্টাল উন্ড হচ্ছে এখানে। কিন্তু এই যে একটা মানে এটার পেছনে অবশ্যই যেটা শুভম বললেন যে আমাদের মুক্তি সংগ্রামের একটা ইতিহাস আছে যেখানে ব্রিটিশাররা আমাদের পেন্ট করে দিচ্ছেন এফেমিনেট একটি জাতি হিসাবে, আর আমাদের কোথাও একটা পবিত্র কর্তব্য হচ্ছে যে সেটাকে তার বিরুদ্ধে গিয়ে নিজের মধ্যে ম্যাসকুলিনিটি ডেভেলপ করে দেশের স্বাধীনতা কেড়ে আনা। এটা একটা ট্রোপ ওখানে এক ধরনের চলছে। তার ফলে যেটা হয়েছে যে স্বাধীন ভারতেও তো আমাদের দেখতে হবে অ্যাজ আ মানে কী বলবো যে ইন্ডিপেন্ডেন্ট নেশন আমরা কীভাবে এগোবো, সেখানেও যে ডাইভার্সিটির দরকার আছে, বিভিন্ন আমাদের চ্যালেঞ্জেস হচ্ছে, একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ আমরা ওভারকাম করেছি, এরপরে আরও অজস্র চ্যালেঞ্জ রয়েছে। তাহলে যে আমাকে পুরুষ হোক নারী হোক সবার মধ্যে আলাদা আলাদা ডাইভার্সিটি যেখানে আছে, তাদের গুণ আছে, সেগুলো যে সমস্ত কী বলবো পুষ্ট করার জন্য আরেকটা স্পেস দিতে হবে, এটা কোথাও রাষ্ট্রের জায়গা থেকেও খুব একটা কিছু বলা হয়নি, কারণ এটা কোনোভাবেই আমাদের শিক্ষার সিস্টেমে রিফ্লেক্টেড হয়নি, এবং সে কারণে সেটা কোনোভাবেই আমাদের সামাজিক স্তরে চলে যায়নি। বিশেষ করে আমাদের পুরনো অর্থনীতির মডেলে যেখানে চাকরির সংখ্যা কম ছিল এবং সরকারি চাকরি ছাড়া সিকিউর জবস ছিল না, এই যে একটা মারামারি কম্পিটিশান, হ্যাঁ, কম্পিটিশানটাই তো অ্যাগ্রেসিভ হতে শেখাচ্ছে। উপায়ও হয়তো ছিল না কোনো মা বাবাদের, যে তারা ভাবছেন যে তারা আমার সন্তান কী করবে যদি এই অ্যাগ্রেশনটুকু তার না থাকে। কিন্তু চেঞ্জিং সোশিও ইকোনমিক পলিটিক্যাল সিস্টেমের ভেতরে যে আরও অনেক রকমের ডাইভার্সিটি দরকার, এই ইন্ট্রোভার্ট ছেলেটি যে একটা বড় কিছু আবিষ্কার করবে না তার কোনো গ্যারেন্টি নেই। মানে যদি অ্যালান টিউরিং যদি বিশ্বযুদ্ধের সময় তার ইন্ট্রোভার্সনের জন্য তাকে যদি চাপ দেওয়া হতো, কম্পিউটারের আবিষ্কার হতো না। তো এই জায়গাটা একটা অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা কোথাও রাষ্ট্র থেকে সমাজের সবার দরকার আছে, যে ডাইভার্সিটিটাকে আমাদের কোথাও না কোথাও অ্যাকসেপ্ট করতে হবে এবং সেলিব্রেট করতে হবে, একদম মানে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। এবং আমার মনে হয় যে তুমি বলছো যে আমাদের এই সেক্সুয়াল আইডেন্টিটি এবং আমাদের জেন্ডার আইডেন্টিটি, এই দুটো সম্বন্ধে আমাদের স্বচ্ছ ধারণাই থাকে না। হ্যাঁ, এই দুটোর মাঝখানে আমরা কখনো এই দুটোকে একেবারে এক করে ফেলি, আর কখনো একেবারে তার বিপরীতধর্মী দুটো ট্রিটমেন্টে চলে যাই।
এই সেক্সুয়াল আইডেন্টিটি বা জেন্ডার আইডেন্টিটি যেটা নিয়ে সমস্যা, মানে একটি ছেলে হতেই পারে তার সেক্সুয়ালি সে হেটেরোসেক্সুয়াল, কিন্তু সে নেচারগতভাবে হয়তো একটু এফেমিনেট, এই ধরনের কম্বিনেশন হতে পারে। একটি মেয়ে হেটেরোসেক্সুয়াল, তার হাবভাবের মধ্যে হতে পারে যে সেই মেয়ে সুলভ পিলবতাটা নেই, কিন্তু আমরা দুটোকে এক করে দেখছি, বা তাকে আমরা খুব পুরুষালী বলে ফেলছি, তাকে আমরা মেয়েলি বলে ফেলছি। এই জায়গাটাও, এই যে আমাদের ধারণার অভাব, এই ধারণার অভাবটাও তো এর পেছনে একটা বড় রিজন। এই সেক্সুয়াল আইডেন্টিটি বা জেন্ডার আইডেন্টিটি, এই দুটোর মাঝখানে যে তফাৎ, এই দুটোকে তোমরা কী করে অ্যাড্রেস করো বা কীভাবে বলবে, মানে কী ধরনের কথা উঠে আসছে এটার জন্য? যেমন আমরা বলিউডের কথা কিছুক্ষণ আগে বলছিলাম আর কি, সেই জায়গা থেকে যে আমাদের বিভিন্ন রকম ছবিতে এই ধরনের যে আইডেন্টিটি করতে গেলে একটি পুরুষকে এই থাকতে হবে, একটি নারীকে এই হতে হবে, এই দুটো জায়গাও এই ক্ল্যাশের একটা খুব মানে মাঝের একটা সেন্ট্রালাইজ পয়েন্ট। এটা একটুখানি বলো দীপ্তা। সেক্সুয়াল আইডেন্টিটি হচ্ছে প্রধানত আমি কার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছি, এবং সেটা আমি যার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছি তার বায়োলজিক্যাল সেক্স এবং আমার বায়োলজিক্যাল সেক্সের উপর নির্ভরশীল। অর্থাৎ আমি বিপরীত লিঙ্গের কারোর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছি কি না, কি আমি সমলিঙ্গের কারোর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছি কি না, বা আমি উভয়ের প্রতিও অ্যাট্রাকশনের আমার এই বোধটা হচ্ছে, এটা এক ধরনের। এখান থেকে আমাদের সেক্সুয়াল আইডেন্টিটি তৈরি হতে। জেন্ডার আইডেন্টিটি হচ্ছে আমি কি ধরনের রোল প্লে করছি। এবার এই রোলটা কি আমার সমাজে ম্যাসকুলিন রোল বলে স্বীকৃত হচ্ছে, না এটা ফেমিনিন বলে স্বীকৃত হচ্ছে। যখন আমি এফেমিনেট বলছি, তখন আমি একটি ছেলেকে এফেমিনেট তখনই বলছি যখন আমি কোনো না কোনোভাবে তার কথা বলা, ভাবনা, চিন্তা, পোশাক আশাকের মধ্যে এমন কিছু জিনিস খুঁজে পাচ্ছি যেটা সমাজ নারী সুলভ বলে অলরেডি দেখে দিয়েছে, এই জন্য এফেমিনেট। তো এইখানে সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা তার যে কাকে কামনা করছে তার রিলেশনশিপ নেই, তার বিহেভিয়ারাল প্যাটার্নটা আলাদা। এইটা একটু জটিল মানে ভাবার জন্য, এবং এই তফাৎটা কিন্তু ধরুন এই ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে এসেছেন, কারণ ইন্ডাস্ট্রিয়াল সমাজের মধ্যে এই ধরনের তফাৎগুলো হচ্ছে। আমাদের অ্যাগ্রেরিয়ান সমাজে এই জিনিসটা খুব কোল্যাপসড থাকতো আর কি। ইনফ্যাক্ট এই কারণেই ছেলেরা অনেক সময় রিপোর্ট করছে না যে আমাদের সাথে কোনো যৌন হেনস্থা হচ্ছে, যেহেতু তুমি যেরকম বললে যে বেশিরভাগ পারপেট্রেটররা ছেলে, তাহলে অ্যাকশনটা তো হোমোসেক্সুয়াল অ্যাকশন হচ্ছে, কোট অ্যান্ড কোট সেম সেক্স অ্যাকশন হচ্ছে। তাহলে তো আমার অ্যাডিশনাল স্টিগমা হয়ে যাবে যে তাহলে আমি যদি রিপোর্ট করি তাহলে তো এক হতে পারে যে আমি খুব চুপচাপ, আমি এফেমিনেটও ধরছি না, আমি খুব চুপচাপ ইন্ট্রোভার্ট সফটলি কথা বলি, তাতে আমি অলরেডি বুঝতে পারি যে কোথাও আমার নম্বর কম এমনি হচ্ছে, মানে জেন্ডার আইডেন্টিটির জায়গা থেকে। এরপরে যদি বলি যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমার তো মনে হয় লোকে আমায় ভুল বুঝে বলবে, আমাকেই দোষ দেবে, সেখানে আবার আমি মানে হোমোসেক্সুয়াল হিসেবে আমাকে দাগিয়ে দেওয়া হবে। ওর মধ্যে তো আমি আরো যাবো না, কারণ আমার তো স্ট্যাটাস একদম নিচের দিকে চলে যাবে আর কি। এইটাও কিন্তু একটা কনফিউশন, কি কারণ এটা রিলেটেড, মানে কিভাবে এটা না হয় মানে প্র্যাকটিক্যালের জায়গাতে। হ্যাঁ, শুভমের সাথে যে কথাটা হচ্ছিল আমার, যে এই যে আমরা 90s যখন বড় হয়েছি তখন আমরা বিভিন্ন রকম ছবিতে, সিনেমাতে দেখেছি যে আলাদা করে ম্যাসকুলিনিটিকে যদি গ্লোরিফাই করতে হয় তখন প্যারালাল কিছু এফেমিনেসি যেগুলোকে রেখে দিতে হয়। এবং সেই জায়গাটা একটুখানি কথা বলবো যে এখানেও যে জেন্ডার রোল এবং সেক্সুয়াল আইডেন্টিটি, এই দুটোর মাঝখানের যে তফাৎ, সেই তফাৎটাকে দুটোকে তফাৎ করা হয় না, দুটোকে ভীষণ মিলিয়ে দেওয়া হয় আর কি। এটা নিয়ে একটুখানি জানবো। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে জেন্ডার আইডেন্টিটিটা, তো জেন্ডার তো আসলে কিছুই নয়, জেন্ডার ইজ আ পারফরমেন্স। মানে আপনি একটা সামাজিক পরিসরে আপনি কিভাবে আপনার মানে প্রতিদিনের যে ব্যবহার, সেই ব্যবহারের মধ্যে আপনার মানে আপনার শারীরিক উপস্থাপনা কিভাবে হচ্ছে, আপনি কীভাবে কথা বলছেন, কিভাবে বসছেন। মানে খুব দুর্ভাগ্যজনক যে একজন মহিলা বা পুরুষকে এই পরীক্ষাটা কিন্তু সারা জীবন দিয়ে যেতে হচ্ছে। চাকরির পরীক্ষা হয়তো একবার কি 5 বার দিতে হয়, বা ক্লাসের পরীক্ষাগুলো একটা সময়ের পর আর দিতে হয় না, কিন্তু এই পরীক্ষাটা কিন্তু একদম মৃত্যু অবধি দিয়ে যেতে হচ্ছে যে হ্যাঁ আমি পুরুষ এবং আমি মহিলা। তো এই যে আপনার পারফরমেন্সের বিষয়টা, এই জায়গাটাই কিন্তু জেন্ডার আইডেন্টিটির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবং সেইখানে ওই সেক্সুয়ালিটির সঙ্গে জেন্ডার কতগুলো বিহেভিয়ারাল কোডকে অ্যাসোসিয়েট করা হচ্ছে।
যে একজন যদি হোমোসেক্সুয়াল হয় মানে দ্যাট পারসন হ্যাজ টু বি এফেমিনেট। এই এফেমিনেসিকে যোগ করে দেওয়া, যে এই যে 90s কথা বলছেন, যে আমরা ওই যে কলেজ রোমান্সে দেখছি যে হয়তো একটা কলেজ গ্রুপ যেখানে মানে তার হিরো হচ্ছে সিনেমার নায়ক, যে হচ্ছে গ্রুপ লিডার, তো সে অত্যন্ত মানে তার চেহারা ভালো, মানে ভালো ফিজিক, তার সে হচ্ছে মহিলাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, সে ভালো খেলা করে, সে ভালো হচ্ছে যে কোনো কারোর বিপদে ঝাঁপিয়ে পড়ে, অত্যন্ত সাহসী ইত্যাদি। এবং সেই তাদের যে দলে 5-6 জনের যে একটা গ্রুপ আর কি, যেটা ওদের একটা ক্লোজ গ্রুপ, সেখানে একটি ছেলে আছে যে হচ্ছে খুব মানে ফেমিনাইন, মানে এফেমিনেট আর কি, সে অর্থে যে একটু রংচঙে ফুল ফুল জামা টামা পরে, একটু সাজগোজ করে, হ্যাঁ, হয়তো চুলটুল তখন মানে 90s 90s চুলটুল হচ্ছে একটু অন্য রং টং করা, হ্যাঁ, একটু অদ্ভুত ধরনের, হয়তো সবুজ রঙের ব্যান্ডের ঘড়ি, হ্যাঁ, লাল রঙের জুতো ইত্যাদি পরে, সে অত খেলাধুলোয় পটু নয়, সে ওদের সঙ্গে সঙ্গে আছে। তাকে প্রতি মুহূর্তে সেই গ্রুপের বাকি সদস্যরা মানে বিভিন্ন সময় তাকে বলছে যে এই দেখ তুই এরকম করছিস, ওই দেখ ও কি সুন্দর করছে, বা এই দেখ এ কিরকম করছে, মানে বাকি সবাইকে দেখানো হচ্ছে, সবাই হাসাহাসি করছে। এবং এই চরিত্রটার মধ্যে দিয়ে হিরো, সে যে আমাদের কাছে আইডিয়াল এই যে নয়, মানে হিরো ইজ আ হিরো, সে হচ্ছে পুরুষ, মানে ইজ আ মাচ বেটার স্ট্যান্ডার্ড অফ ম্যান, সেই স্ট্যান্ডার্ডাইজেশন করা হচ্ছে ইন কম্প্যারিজন উইথ দ্যাট এফেমিনেট ম্যান। এবং আমরা এখানে আরেকটা জিনিসও দেখছি, দেখো যে মেল প্রাইমারি সেক্স, তার বাইরে যে কোনো কিছুই খুব সেকেন্ডারি ওয়ান। সেটা যদি একটি মহিলা হয় তাহলে সেকেন্ডারি, যদি একটি এফেমিনেট ম্যান হন সেকেন্ডারি। তার মানে প্রাইমারি জেন্ডার হিসাবে মেল বা প্রাইমারি সেক্স হিসেবে মেল, এই বিষয়টাই খুব প্রতিষ্ঠিত হচ্ছে। শুভম বলছে, আমার মনে পড়ছে কুছ কুছ হোতা হ্যায় যখন দেখেছি, তখন দেখেছি কাজল যতক্ষণ বাস্কেটবল খেলছে, যতক্ষণ সে ছোটো ছোটো করে চুল কাটছে এবং এক ধরনের জামা কাপড় পরছে যেটা খুব পুরুষ সুলভ, ততক্ষণ পর্যন্ত সে খুব অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দুতে থাকতে পারছে না। যেই সে নারী সুলভ, মানে নারী বলতে যে ধরনের সমাজ দ্বারা নির্মিত নারী, এই সারা জীবন পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে, এবং পরীক্ষা দেওয়াতে যখন সে নম্বর পাচ্ছে, তাকে দেখতে সুন্দর লাগছে, তার জামা কাপড় মেয়েদের মতো হয়ে উঠছে, তখন সে হিরোইন হতে পারছে এবং তখন সে মানে সেই হিরোর কাছাকাছি যেতে পারছে। তাই নয়, হিরোটি কিন্তু দেখে কিরকম হিরো, যে সে কি করে হিরোইনের মধ্যে ট্রান্সফরমেশনটা এনে দিতে পারছে, তবেই সে হিরোর মতো হিরো হলো আর হ্যাঁ, এবং তো সেই হিরোর মতো হিরো হলো, এবং হিরোইনকেও মানে সেই পুরুষটির মন জয় করার জন্য এই মহিলার কোড অফ কন্ডাক্টে ঢুকতে হলো, তাহলেই সে মন জয় করতে পারবে। অন্য কোনো রকমভাবে চেহারা ছবিতে থাকলে সে পেরে উঠছে না আর কি। হ্যাঁ, মানে মহিলাও যখন ধরুন খুব ডেয়ারিং কাজ করছেন আর কি, কোনো অ্যাডভেঞ্চারে করছেন, এই যে আমাদের রানী লক্ষ্মীবাইকে নিয়ে যে দুটো লাইনের খুব ফেমাস, মানে খুব লড়ি মর্দানি ও তো ঝাঁসিওয়ালি রানী, শি হ্যাজ টু বি মানে ম্যাসকিউলিন, মানে হোয়াট শি হ্যাজ ডান ইজ নট আ ফেমিনাইন অ্যাক্ট, দ্যাট ইজ আ ভেরি ম্যাসকিউলিন অ্যাক্ট। এই যে রানী মুখার্জি যখন আপনার পুলিশ অফিসার হচ্ছে, তো ফিল্মের নাম কিন্তু মর্দানি, হ্যাঁ, মানে শব্দটা মার্দি থেকে যাচ্ছে, তখন সেখানে অর্থ থাকছে না, সেটা মুছে যাচ্ছে। পক্সো আইনি আর একটা কথা বলার আছে, যে এই যে রিপোর্টটা নিয়ে তুমি কথা বলছিলে, এই রিপোর্টে যখন 52% আমরা বুঝতে পারছি যে পুরুষের ওপর বা পুরুষ শিশুর ওপর এই ধরনের যৌন হেনস্থা হচ্ছে, তারপরেও বিষয়টা জেন্ডার নিউট্রাল ল হয়ে থেকে যাচ্ছে 18 বছরের পরবর্তীতে। এখন এই অবস্থায় দাঁড়িয়ে জেন্ডার নিউট্রাল ল বা খুব জেন্ডার স্পেসিফিক ল টু প্রোটেক্ট দ্য রাইট অফ মেন, সেই ধরনের কাজ বা সেই ধরনের কর্মসূচি কি তৈরি হচ্ছে? মানে আন্ডার 18 পুরুষ শিশুদের জন্য কিন্তু অনেক কথা শোনা যাচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। যারা বৃহত্তর শিশু সুরক্ষা এবং শিশু অধিকারের ক্ষেত্রে কাজ করছেন, এমনকি যারা মহিলাদের অধিকারের ক্ষেত্রে কাজ করছেন, উভয় পক্ষের মধ্যে কিন্তু বহু আদান প্রদান চলছে, যেখানে এটাকে হাইলাইট করা হচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস হাইলাইট করা হচ্ছে। যে তার মধ্যে একটা হচ্ছে যে আমরা কি ছেলেদেরকে যথেষ্ট নজর দিচ্ছি, আর উই লুকিং আফটার দ্য বয়েজ অ্যাট অল, নাকি আমাদের সবটাই মহিলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে।
একটা বড় জিনিস নিয়ে কনসার্ন হচ্ছে যে ছেলেদের ড্রপ আউট স্কুল থেকে। মেয়েরা অনেক বেশি হতে পারে কন্যাশ্রীর জন্য, এই ধরনের শুধু পশ্চিমবাংলায় কন্যাশ্রী আছে, বাকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের প্রোগ্রামস আছে। হয় সেটার একটা বড় কারণ মেয়েরা স্কুলে থেকে যাচ্ছে, কিন্তু ছেলেদের মধ্যে অনেকেরই রোজগার করার জন্য হোক ইত্যাদি করার জন্য হোক, যেই মুহূর্তে মিড ডে মিল স্কিমটা ফ্রি ক্লাস 8 অবধি বন্ধ হচ্ছে, তার আগেও হচ্ছে ড্রপ আউট, তারপর একটা ম্যাসিভ সংখ্যায় ড্রপ আউট হচ্ছে। আচ্ছা, এইটা নিয়ে কথা হয় না একেবারে? খুবই কম কথা হয়, যদিও এটা আজকের ঘটনা নয়, এটা গত এক দশকের ওপর থেকে কিন্তু এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্রামের কোনো স্কুলে গেলে এটা যদি সেটা কোয়েড হয় তাহলে এটা স্পষ্ট দেখা যাবে যে যত উঁচুর দিকে যাচ্ছে ছেলে প্রায় কমছে, একটা ছেলেও হয়তো নেই এক একটা ক্লাসে আর কি। তো এইটা একটা ব্যাপার হচ্ছে যেটা নিয়ে আলোচনার বিষয়ে অনেকে করছেন যে কেন। তার মধ্যে থেকে একটা কথা উঠে আসছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা হয়তো এমন কিছু জিনিসকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে যেটা ছেলেরা যেভাবে এই মুহূর্তে বড় হচ্ছে, এবার এরা সঠিকভাবে বড় হচ্ছে কি ভুলভাবে বড় হচ্ছে তার মধ্যে না গিয়ে যেভাবে বড় হচ্ছে এটা হয়তো ছেলেদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। যারা আমরা মানে স্কুলে, মানে আমি বলছি যে অল বয়েজ স্কুলে বড় হয়েছি, তারা সবাই বলবে তাদের একটা মানে একটা কি বলবো একটা স্টিরিওটাইপিং হয়, একটু পড়াশোনা যারা করে, একটু ডিসিপ্লিনের মধ্যে থাকে, কম কথা বলে, ক্লাসে ঝামেলা করে না, টিচারের গায়ে কুলের বিচি ছোড়ে না, তাদেরকে ফেমিনাইজ করা হয়। আচ্ছা, এটা তো একটু ফেমিনিন এরা। আচ্ছা, এরা ডিসিপ্লিনের মধ্যে থাকে, এরা পড়াশোনা করে, এরা ছেলে মানেই দুষ্টু হবে, গাছে চড়বে, এরা খুব রিবেলিয়াস নয়, টিচারের কথা শোনে, হোমওয়ার্ক ঠিক সময় জমা দেয়, চিটিং করে না ক্লাসে। তো এই ধরনের একটা পার্টিকুলার স্টিরিওটাইপ আছে যেটাতে অনেকে এখন আলোচনা করছে একটা ফেমিনাইজেশন অফ এডুকেশন হয়ে যাচ্ছে। মানে একটু এমন ধরনের জিনিস যদি আমরা করি যেখানে এই যে ছেলেরা যারা একটু দামাল, একটু দোষ, তাদেরকেও ইনভলভ করা যায় বিভিন্নভাবে, অ্যান্ড নট নেসেসারিলি যে তার মানেই চলো ফুটবল খেলো, এরকম অদ্ভুত সলিউশনস মাঝে মাঝে কেউ বার করে যে সবাইকে ফুটবল খেলতে পাঠিয়ে দাও। ইটস নট লাইক দ্যাট। ছেলেরাও শিখতে চাইছে, কিন্তু তাদের হয়তো শেখার পদ্ধতিটা আরেকটু অ্যাক্টিভ। স্বেচ্ছাসেবী সংস্থারা অ্যাকচুয়ালি এগুলো নিয়ে প্রচুর কাজ করছে, মানে সেখানে ছেলেদের কাছে মেয়েদের কাছে উভয়ের কাছে কিন্তু খুব অ্যাক্টিভ লার্নিং প্রসিডিওর্স করা হচ্ছে, কিন্তু আমাদের স্কুল স্ট্রাকচারটা সেটা সামহাও অ্যালাউ করছে না। তো এটা একটা বড় কারণ যেখানে পুশ আউট হচ্ছে, এটা একটা বিষয়। 18 বছরের ওপরেও তুমি যেটা বললে ছোট, মানে অনেক ধরনের এখন সমাজটা দ্রুত বদলাচ্ছে। সব মহিলারা না হলে অনেক মহিলারা ক্ষমতার জায়গায় যাচ্ছেন, এবং ক্ষমতার জায়গায় যেতে গিয়ে ক্ষমতার যে মানে খারাপ দিকগুলো সেগুলো তারাও করছেন। আগে আমরা মহিলা পলিটিশিয়ানদের, মানে আজ থেকে 10-15 বছর আগেও অনেকে মহিলা পলিটিশিয়ানদের আরও বেশি আসা উচিত, তাহলে আমাদের দেশের রাজনীতিটা খুব স্বচ্ছ হবে, দুর্নীতিমুক্ত হবে, এরকম একটা এসেনশিয়ালিস্ট ভিউ পয়েন্ট ছিল। আজকে কেউ সেটা বলবে না, কিন্তু একসময় এই ভাবনাটা ছিল যে মহিলা মাত্রই ইনকরাপ্টিবল। তো মহিলারাও যেরকম ক্ষমতায় যাচ্ছে, তারাও বিভিন্ন ধরনের দুর্নীতি অন্যান্য কিছুর সাথে তারা যুক্ত হচ্ছে। সুতরাং এটা খুব স্বাভাবিক যে অধস্তন যদি তারা পুরুষ হয় বা মহিলা হয়, উভয়ের ওপরেই তারা কোনো না কোনোভাবে নির্যাতন বা হেনস্থা করতেই পারেন। এটা তো মানে থিওরি তাই বলছে। তো কিন্তু একটু সময় লাগবে এগুলো নিয়ে কথা বলা। একটা খুব ফেভারিট কথা আমি অনেক জায়গায় বলি, সেটা হচ্ছে আমি নির্ভয়ার কাণ্ডর দিল্লির কথা বলছি। যখন আইন পাশ হলো প্রথমে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট, তার মধ্যে তো জাস্টিস ভার্মা কমিশন, লীলা শেঠ কমিশন যে প্রপোজাল দিয়েছিলেন, তার মধ্যে কিন্তু রেপকে, সেক্সুয়াল অ্যাসল্টকে জেন্ডার নিউট্রাল করার কথা বলা হয়েছিল, ওভার 18। সরকার কিন্তু এটা মানেননি। আচ্ছা, এবং পার্লামেন্ট যেখানে বেশিরভাগ পুরুষরা ছিলেন এটা হেসে উড়িয়ে দিয়েছিলেন। ছেলেদের আবার কি করে রেপ হয়, সেক্সুয়াল অ্যাসল্ট ছেলেদের ওপরে হচ্ছে, কে করবে, কি করে করবে? মানে পুরো ঘটনাটাই যে ইমিডিয়েটলি মনে হলো যে মেয়েরা রেপ করবে, মেয়েরা কি করে রেপ করবে? আরে ছেলেরাও তো অন্য ছেলেদের ওপর যৌন হেনস্থা করছে। এই যে জিনিসগুলো আন্ডার কাভারে থাকছে, এগুলো আমরা তুলে আনতে চাইছি না পলিসি মেকারদের লেভেলে। একটা বড় আমরা কিন্তু সে সময় একটা অপরচুনিটি হারিয়েছি বলে আমার মনে হয়, যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল ভায়োলেন্স 18-এর ওপরে ছেলেদের, অ্যাডাল্টদের
স্বীকৃতির জায়গাটা থেকে আমরা হারিয়েছি। সময় এখনও আছে এবং আশা করি এই অ্যামেন্ডমেন্টসগুলো আস্তে আস্তে আরও আসবে, কিন্তু এই জিনিসটা বাড়তে থাকবে। মানে খুব আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমাদের সামাজিক যে চেঞ্জ হচ্ছে, যেখানে মহিলারা অনেকেই ক্ষমতার জায়গায় আসছেন, যেখানে মহিলারাও পারপেট্রেটর হবেন, এর মধ্যে মানে আকাশ থেকে পড়ার কিছু নেই, কিছুই নেই। হ্যাঁ, মানে পারপেট্রেটরের জায়গাটা যদি শুধু ক্ষমতার আস্ফালন হয়, সেখানে মহিলা হোক, পুরুষ হোক, বা যে কোনো জেন্ডারেরই মানুষ হন না কেন, বা যে ওরিয়েন্টেশনেরই মানুষ হন না কেন, তিনি করতেই পারেন। দীপদা, এই যে যারা হেনস্থার শিকার হচ্ছেন, যৌন হেনস্থার শিকার হচ্ছেন, যৌন হেনস্থার যে মানসিক চাপ, তা তো অনেক রকমভাবে থেকে যায় ভবিষ্যৎ জীবনেও। তাদের মধ্যেও কি যৌন হেনস্থা করার এক ধরনের প্রবণতা তৈরি হয়? ইউনিভার্সালি এটা বলা যাবে না, মানে কিন্তু যারা, এটা হয়তো বলা যেতে পারে যে অনেকে যারা যৌন হেনস্থা করেন তাদের শৈশবে গিয়ে দেখা যাবে যে তাদের যৌন হেনস্থা হওয়ার ইতিহাস আছে, কিন্তু এটা হয়তো এরকম নয় যে যার সাথেই যৌন হেনস্থা হয়েছে তিনি অটোমেটিকলি সেইটা, তার যদি কোনো রকম মিটিগেশন না হয়ে থাকেন, কোনো রকম অন্যভাবে কোনো সাহায্য না পেয়ে থাকেন মানসিকভাবে, তাহলে সেটা তিনি হেনস্থাকারীর মানসিকতা তার মধ্যে তৈরি হতে পারে, কিন্তু ইট ইজ নট দ্যাট এটা হবেই। মানে আমি বলতে চাইছি যে এই সাইকেলটা ভাঙা যায়, এরকম নয় যে আমার সাথে যৌন হেনস্থা হয়েছে মানেই আমাকে পরে আমি যৌন হেনস্থাকারী হব, এটা নয়। কিন্তু অনেক সময় যৌন হেনস্থাকারী যারা, তাদের ছোটবেলায় যৌন হেনস্থা হওয়ার একটা ইতিহাস পাওয়া যায় অনেকেরই। এই ক্ষেত্রে দাঁড়িয়ে ধরো আমরা যদি ধরি যে কোনো একটি শিশুর সাথে এরকম যৌন হেনস্থা হয়েছে বা তার মনের ওপর এক ধরনের চাপ পড়েছে, প্রাযোগ আলাদা করে কি কোনো রকম পরিসর তৈরি করে যেখানে এই ধরনের শিশুদের সাহায্য করা সম্ভব, বা এই ধরনের শিশুদেরকে তোমরা অ্যাড্রেস করতে পারো, এই ধরনের কি সাহায্য তোমরা করে থাকো? একদম, আমরা কমিউনিটি লেভেলে এটা নিয়ে প্রচুর প্রচার করছি, স্কুলগুলোতে যাচ্ছি, পশ্চিমবঙ্গ শিশু অধিকার কমিশনের সাথে যৌথভাবে কাজ করছি যাতে সরকারি স্কুলে আরও বেশি এটা সম্বন্ধে অ্যাওয়ারনেস হয়, টিচারদের অ্যাওয়ারনেস হয়, এবং কিছু হলে তার কাউন্সেলিংয়ের সাপোর্ট, অন্যান্য সাপোর্ট, লিগাল সাপোর্ট সব কিছু আমরা দিচ্ছি। বিশেষ করে আমাদের এখন যেটা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে 16ই এপ্রিল, যেটা ইন্টারন্যাশনালি আমরা ব্লু আমব্রেলা ডে বলি, যেটা স্পেসিফিক্যালি ফোকাসড অন সেক্সুয়াল ভায়োলেন্স এগেনস্ট বয়েজ, আমরা এখন একটা ক্যাম্পেইন রান করছি যাতে এটা ইউএন ডে, রাষ্ট্রসংঘর রেকগনাইজড একটা দিন হিসাবে যাতে পালিত হয়, তাহলে এটা অনেক বেশি ভিজিবল এবং ফোকাসড আসবে। এবং এইটা যতক্ষণ না আসবে এবং যতক্ষণ না অনেক ডিসক্লোজার আসবে, সত্যি কথা বলতে গিয়ে সরকারি ব্যবস্থা কিন্তু ডিনাই করছেন না যে এটা হয় না, কারণ সরকারি রিপোর্ট আছে, সরকারই এই জেন্ডার নিউট্রাল আইন করেছেন, সরকার অ্যাকসেপ্ট করছেন। সরকারের বক্তব্য হচ্ছে আমরা যে এটাকে নিয়ে এগোবো, আমাকে তো যথেষ্ট কেসেস পেতে হবে। 2000 কেসের মধ্যে যদি 2টো কেস রিপোর্টেড হয় ছেলেদের, স্বাভাবিকভাবে সরকার যখন ট্রেনিং করবেন, যদি আজকে আমি বলি যে না আপনি সবাইকে ট্রেনিং করান যে কিভাবে যে সমস্ত ছেলেরা যৌন হেনস্থার সম্মুখীন হয়েছেন তাদের সাথে কিভাবে কথা বলা যেতে হবে, যে সরকার কেন এতটা রিসোর্সেস, সময় হোক হোক ব্যয় করবেন? আমার তো আছে 2টি কেস। যদি সরকার মনে করেন যে ঠিক আছে এই 2টি কেস আমরা হ্যান্ডেল করতে পারছি না, তাহলে প্রাযোগের মতো সংস্থা আছে, আপনারা আসুন, হেল্প আউট করুন। তো সেই কারণে ডিসক্লোজার নিয়ে আমরা একটা কাজ করছি, আমরা একটা রিসার্চ করছি যে জানতে যে ডিসক্লোজার কেন হচ্ছে না, তাহলে আমাদের কোথায় কোথায় দায়িত্ব যে ডিসক্লোজারটা বার করা। কি মূলত কারণ, মানে আমাকে যদি একটু ক্যাটেগরিক্যালি কতগুলো কারণ বলো, বা আমাদের দর্শকরা বুঝতে পারেন যে এই ধরনের মানসিক ভাবনা থেকে আমরা ডিসক্লোজারে যাই না, তাহলে এগুলো ডিসক্লোজ করা উচিত। কি ধরনের কারণ আইডেন্টিফাই হয়? একটা যেটা শুভম বারবার আমাদের খুব সুন্দরভাবে বললো যে ম্যাসকিউলিনিটির যে কনস্ট্রাকশন, মানে পুরুষত্বের যে কনস্ট্রাকশন, মানে পুরুষকে সে অন্য লোককে প্রোটেক্ট করবে, তার ভেতরে কিছু পার্টিকুলার কোয়ালিটিস থাকতে হবে। এবার সেটাই যদি আমার সেক্সুয়াল অ্যাবিউজ যেই মুহূর্তে আমার সাথে হয়ে গেল, কোথাও একটা আমার মনে হচ্ছে যে আমাকে বোধহয় নারীকরণ হয়ে গেছে আমার, নয়তো কেন আমার সাথে হবে, আমারই কোথাও দোষ আছে, নইলে তো এই জিনিসটা হবে। সুতরাং আমি তো পুরুষত্বের ধারণা থেকে পতিত হয়ে যাবো, নিজে থেকে গিয়ে বলবো যে আমার সাথে এরকম হয়েছে। এটা তো একটা অবশ্যই একটা বড় জায়গা, এবং এইটাই আমি যদি বলি একটা রুট আমরা দেখার চেষ্টা করছি যে আর কি আছে। কারণ মা বাবা কেন দেখছেন না, সেই ধারণা থেকে ছেলের সাথে কি হবে, যে পারপেট্রেটর সে ভাবছে সে পার পেয়ে যাবে, কারণ এর কে বিশ্বাস করবে,
পুরুষের উপর এরপর সেটা তো মজার জিনিস হচ্ছে, পুরুষের সাথে হয় না এই বিষয়গুলো। দ্বিতীয় আবার একটা কিছু শ্রেণীর মধ্যে আবার একটা পলিটিক্যাল ডিসকোর্স থাকবে যে রাষ্ট্রের জন্য তো খুব স্ট্রং পুরুষ দরকার, এই সবের মধ্যে দিয়ে গিয়েই পুরুষকে খুব স্ট্রং হতে হবে, মানে যেটা কোনোভাবেই কোনো সাইকোলজিক্যাল তত্ত্বে খাড়া, মানে এটা সত্য প্রমাণিত হয় না, কিন্তু এরকম একটা থিওরি আছে এইগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। এই জিনিসগুলো সবটাই ওই কনস্ট্রাকশনকে কেন্দ্র করে এইটাকে চ্যালেঞ্জ করাটা খুব জরুরি, খুব প্রয়োজন। এই ডিসক্লোজারের জায়গাটা আরো বেশি ট্রান্সপারেন্ট এবং আরো বেশি মাত্রায় হয় একদম, কারণ এই মানে প্রত্যেকটা মানুষের একটা থ্রেশহোল্ড আছে, পেন থ্রেশহোল্ড আছে। ছেলেদের আমরা শেখাচ্ছি থ্রেশহোল্ডটাকে কন্টিনিউয়াসলি ওপরে তোলার। তো আমার নিজের যদি পেন থ্রেশহোল্ড হাই হয়, আমি তোমার পেন থ্রেশহোল্ডটাকেও তো হাই ভাববো, তাই আমি তোমায় পেন দেবো। আমি তো, আর তুমি আমায় যদি বলো যে তুমি এটা বুঝতে পারছো না, আমার এত খারাপ লাগছে, আলাম এইটুকুর জন্য তোমার খারাপ লাগছে, ন্যাকামো করো না, এই তো আমার রেসপন্স হবে। এটা তো কি করবো, আমার পেন থ্রেশহোল্ডটাকে এবার আমি কিছুতেই বুঝতে পারছি না যে কেন আশীর্বাণী কেন আমায় বলছে যে আশীর্বাণীর খারাপ লাগছে, এইটুকুতেই তুই শুনে থাকবি এই ধরনের কথাগুলো, এইটুকুতেই খারাপ লেগে গেল। এবার এইটুকুতে আমার মনে হচ্ছে, কারণ আমি আমার পেন থ্রেশহোল্ডটাকে যখন ছেলে হিসেবে বড় হচ্ছি আমি বাধ্য হচ্ছি বাড়াতে, সুতরাং বাকিটা আমি দেখতে পাচ্ছি না। আর ইনক্রিজ, আমি জানি না, এটা এই জন্য গভর্নমেন্টেরও এবং সবারই মাথায় রাখা উচিত যে ইনক্রিজিংলি চেঞ্জিং ইকোনমি, যেখানে সফট স্কিলসের আছে, যারা মানে খুব দেশাত্মবোধ থেকেও পুরুষ তৈরি করতে চাইছেন আর কি, তাদের কাছেও একটা মেসেজ যে আমরা না পিছিয়ে পড়ি তারপরে, মানে কারণ আমরা এক ধরনের ম্যানুফ্যাকচার করছি, একই রকমের মানুষ আমরা ম্যানুফ্যাকচার করছি, এটা কোথাওটা ভাবার দরকার আছে কোথাও। আসলে আমরা ওই ডাইভার্সিটিটাকে তো একেবারেই অ্যাকসেপ্টেন্সের মধ্যে আনছি না। আমি বাড়ি দিয়ে শুরু করেছিলাম যে বাড়ি আমাদের জন্য সুরক্ষার জায়গা কিনা। ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আমরা বললাম, তোমাদের কাছে ডোমেস্টিক ভায়োলেন্স রিপোর্টেড হয়? হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্সও জেনারেলি রিপোর্টেড হয়, কিন্তু তুমি যদি বলো যে স্পেসিফিক পুরুষদের ওপরে হচ্ছে কিনা, এখনো পর্যন্ত যেহেতু আমরা শিশুদের সাথে কাজ করি এবং শিশুদের থ্রু দিয়ে আমরা তাদের ফ্যামিলির খবরগুলো পাই, এখনো পর্যন্ত খুব বেশি পুরুষ সদস্যদের ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে সেটা এখনো রিপোর্ট আসেনি। আমি আবারও বলছি, তার মানে এই নয় যেটা হয় না, একই কারণে রিপোর্ট হয় না। মানে একটি ছেলের যদি দেখে যে তার বাবার উপরে কিছু হচ্ছে, এবার তুমি ভেবে দেখো, সে এসে আমাকে বলবে, যতই সে আমাকে ট্রাস্ট করুক, যে আমার বাবার উপরে হচ্ছে, বাবার ধারণাটা তার মধ্যে যে বাবার ধারণা তৈরি হচ্ছে, সে তাতে একটা লজ্জাবোধ করছে, সে বলবে না। সুতরাং হয়তো যত আমরা এগোবো, যত ডিসকোর্স হবে, যার জন্য আমি ব্লু আমব্রেলা ডেটা এতটা বলছি যে বারবার এটার হাইলাইট করা যে ও আচ্ছা এই জিনিসটা হয়, আচ্ছা এই জিনিসটা ইটস নর্মাল, হচ্ছে, অনেকের সাথে হচ্ছে, আমাদের এগিয়ে আসতে হবে, কথা বলতে হবে, আমাদের হেল্প সিক করতে হবে এবং এটা আটকাতে হবে। আস্তে আস্তে হয়তো এটা বেরিয়ে আসবে। তোমরা কি স্কুল কলেজগুলোর সাথে কোলাবোরেট করে এই ধরনের ওয়ার্কশপ করিয়ে থাকো? একদম, আমরা স্কুলগুলোতে পারমিশন চেয়ে নিই, তাদের সাথে কথা বলি এবং আমরা বলি যে তোমাদের মধ্যে আজকে তোমরা জিনিসটা শুনলে, তোমাদের যদি মনে হয় যে কেউ তোমরা আমাদের সাথে কথা বলতে চাও, ছেলেদের ডাইরেক্টলি বলা হয়, মেয়েদেরকে বলা হয় তোমার বন্ধু, তোমার ভাই, তোমার দাদা, যদি মনে হয় যে এরকম আছে, তাহলে কিন্তু তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। আমরা স্পেসিফিক্যালি যেহেতু ছেলেদের সাথে বলি, কারণ ছেলেদের কাছে সার্ভিসেসগুলো একদমই পৌঁছয় না। তোমরা কি কো-এডুকেশন স্কুল এবং গার্লস স্কুলকেও এর মধ্যে ইনক্লুড করো? কারণ একটি মেয়েরও আমাদের হেল্প দরকার হতে পারে, কিন্তু আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে দেখেছি যে মেয়েটির তো একটা ভাইও থাকতে পারে। হ্যাঁ, শুধু তাই নয়, মানে এই যে আমরা বারবার বলছি যে ম্যাসকুলিনিটি, বা আমরা বলছি যে পিতৃতন্ত্র, এর তো ধারক বাহক মহিলারাও, তাদেরও তো ধারণা, একদম, মানে এটা তো শুধু পুরুষের নিজস্ব ধারণা নয় যে আমার পুরুষ আমি কেমন হব, এটা নারীরও ধারণা যে পুরুষকে এরকম হতে হবে, এরকম হলে আমি অ্যাকসেপ্ট করব পুরুষকে নিজের জীবনে। কারণ এতটুকু না থাকলে আমি তো তাকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করছি না, আমি নারী হিসেবেও তো তাকে ডিসকার্ড করে দিচ্ছি। ফলে এই ধরনের ওয়ার্কশপ শুধুমাত্র যে স্কুলে, মানে বয়েজ স্কুলগুলোতেই দরকার এমনটা নয়, গার্লস স্কুলগুলোকেও এই ধরনের ওয়ার্কশপের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। আমি একদম শেষে এসে জাস্ট জেনে নেব আর কি, যে যখন একটি শিশুর মধ্যে এই ধরনের বিষয় দেখো বা এই হেনস্থা দেখো, হয়তো 17 থেকে শুরু হয়েছে, বা হয়তো তারপরে গিয়ে সে 18-তে ঢুকে পড়ছে, তারপরে সে বড় কাজের জায়গায় যাচ্ছে, তোমরা মানে যারা আসছেন ভিকটিম, তাদের নিয়ে তো কাজ করো, তাছাড়াও বেশ কিছু
এমনকি ওয়ার্কার তৈরি করো যে যারা শুধুমাত্র আলাদা ওয়ার্কশপ যদি নাও করান, তারা বিভিন্ন কাজের মধ্যে আছেন, কিন্তু তারা এই ধরনের ভাবনা বা এই ধরনের চেতনাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন অন্যান্য প্রফেশনের সাথে জড়িত। অ্যাকচুয়ালি শুভমই একটা এক্সাম্পল। শুভম প্রফেশনালি আলাদা, ওর সোশ্যাল ওয়ার্কার নয়, কিন্তু ওর এটা নিয়ে পড়াশোনা আছে। শুভম আমাদের এই পুরো মুভমেন্টের একটা অ্যালাই। আচ্ছা, অধ্যাপক হিসাবে ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছে, আর এরকম আরও অনেকে সাথে আমাদের আছে বিভিন্ন জায়গায়। কেউ অধ্যাপক, কেউ ব্যাংকিংয়ে আছেন, কেউ লিগ্যাল জগতে আছেন ইত্যাদি, যারা চাইছেন যে এই বদলটা হোক, আরও বেশি অ্যাডভোকেটস এটার জন্য বলা। কারণ এটা শুধু আমাদের কাজ হয়ে থাকলে জিনিসটা ভীষণ মানে ছোট জায়গায় থাকে, অতটা লাভ হয় না। তো আমরা সব জায়গাতেই ইনফ্যাক্ট এটা ভীষণ আনইউজুয়াল এনজিওদের ক্ষেত্রে, কিন্তু আমরা বোধহয় এই নতুন জায়গাটা দেখতে চাইছি যে আমরা নিজেদের থেকে বেরিয়ে একটু অন্যান্য ফিল্ডের সবাইকে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে এনে এই বিষয়টার উপর কাজ করা। কারণ এটা তো সবারই বিষয়, প্রতিটা পরিবারের, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা মহিলার জন্য কাছে এটার একটা বিষয়। আমি শুভমকে জিজ্ঞাসা করবো, শুভম, মানে একদম শেষে এসে গেছি, তুমি কিভাবে এভাবে মানে কিভাবে ভাবলে যে তুমি প্রাজকের সাথে যুক্ত হবে? এই ভাবনা থেকেই কি? হ্যাঁ, প্রথমত যেটা হয় যে প্রাজক যেটা করেছে আর কি, যে এই যে প্রাজক যে বিভিন্নভাবে কাজ করা, সেখানে কিন্তু মানে প্রাজক ওই নিজেদের পরিসর থেকে বেরিয়ে, মানে আমাদের বিভিন্ন পেশার আমরা যারা ওই প্রাজকের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত, তাদেরকে নিয়ে এসে ইনভলভ করানো। মানে শুধু এনে হয়তো মঞ্চে বসিয়ে কি একদিন একটা কোনো বক্তব্য রাখা সেটা নয়। ধরুন ব্লু আমব্রেলা ডের ক্যাম্পেন হচ্ছে, হ্যাঁ, সেখানে হয়তো একটা এই যে আপনি দেখবেন অনেক ভিডিও ইত্যাদি হয়েছে, যেগুলোতে কিন্তু যারা করেছেন তারা হয়তো সরাসরি প্রাজকের মানে অংশ নন, বাইরের অনেক মানুষ তারা প্রাজকের সঙ্গে আছেন মানসিকভাবে, তারা করছেন। হ্যাঁ, এবং এই যে মূলত আমরা যেটা করার চেষ্টা করি, যারা আমরা প্রাজকের বন্ধু আর কি সেই অর্থে, হ্যাঁ, তো বা সহযোগী, সহযোদ্ধা আর কি, তো আমরা এই বিষয়গুলোকে আমাদের নিজস্ব যে মানে পরিসরগুলো রয়েছে, আমাদের পেশাগত যে পরিসরগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে করার চেষ্টা করি। যেরকম আমি মানে আপনাকে আগে বলছিলাম যে আমাদের কলেজে যেরকম আমরা একটা প্রোটেকশন ফর দ্য রাইটস অফ সেক্সুয়াল মাইনরিটিস এরকম একটা সেল করেছি। আচ্ছা, এই যে সেল একটা করা সম্ভব, এইটা কিন্তু প্রাজকের সঙ্গে যুক্ত হওয়ার পরই আমার মনে হয়েছিল যে এই ধরনের আলাদাভাবে এই ইস্যুটাকে সামনে আনা। সেলটা আরেকবার একটু বলবেন? সেলটা হচ্ছে প্রোটেকশন অফ দ্য রাইটস অফ সেক্সুয়াল মাইনরিটি। ওকে, কারণ জেনারেলি বিশাখা গাইডলাইন বা আইসিসি তো প্রত্যেকটা কলেজেই থাকে, প্রত্যেকটা কাজের জায়গায় থাকে, আমরা বর্ষ নিয়ে কাজ করে থাকি, কিন্তু একদম সেক্সুয়াল মাইনরিটি নিয়ে আলাদা একটা আমরা মানে উইমেন সেল যেমন আছে তেমনি এটা আলাদাভাবে একটা সেল গঠন করা হয়েছে। খুবই সাধুবাদ আপনাদের কলেজকে এবং আপনাদের এই ধরনের ভাবনার জন্য। আমরা করেছি আর কি। তো এইগুলো মানে প্রাজক এটা খুব মানে সফলভাবেই করেছে, যে আমরা যারা বাইরে আছি বিভিন্ন সূত্রে প্রাজকের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদের মাধ্যমেও কিন্তু এই বক্তব্যগুলোকে ছড়িয়ে দেওয়া আর কি। এখন মহিলাদের প্রোটেকশনের জন্য রয়েছে, কিন্তু এমন যদি কোনো পুরুষ থাকেন বা মহিলাও থাকেন যিনি হয়তো এই সেক্সুয়াল মাইনরিটি থেকে বিলং করেন, তাদের প্রোটেকশনের জন্য কোনো রকম জায়গা একেবারেই তৈরি হয় না বা থাকে না আর কি। আমরা পর্বের একেবারে শেষ। আজকের পর্বের নির্যাসে এতটুকু জানতে পারলাম যে স্পর্শ যেমন অনেক জমে থাকা ক্ষতকে সারিয়ে তুলতে পারে, স্পর্শ তেমন তৈরি করতে পারে একটা গভীর দাগ। কোন জায়গা থেকে আমরা একে অন্যকে স্পর্শ করব, কোন জায়গা থেকে একে অন্যের ওপর হাত রাখব, সেটা আমাদের শুভবুদ্ধির ওপরই থাক। তবে নির্মিত নারীশ বা নির্মিত পুরুষ কোনোটাই আমাদের কাছে কাম্য নয়। আমরা শেষ অবধি মানুষ হয়ে থাকতে চাই। থাকুন ভাবনগরের সাথে, ভালো থাকবেন প্রত্যেকে।